দুজনেই ইঞ্জিনিয়ার, একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার। ওই ইঞ্জিনিয়ারিং করে বেশ অনেক উপার্জন হতে পারতো, নিশ্চিত জীবন কাটাতে। পাগলামিটা কবে শুরু করলেন বলুন তো? না, ইঞ্জিনিয়ারিং করে উপার্জন যেটা করা সেটা করেছি আমি। আচ্ছা। তারপর আমি রিটায়ারও করে ফেলেছিলাম। ও তো অনেক আগে রিটায়ার করেছিল। চাকরি বলতে যেটা বলা হয় সেটা আমি করেছি 8 মাস, আর পৃথ্বী করেছে 1 বছর 8 মাস নাকি 1 বছর 6-7 বছর। তো তারপর আমি পড়িয়েছি দীর্ঘদিন, আর ও গান বাজনা নিয়ে মেতেছিল। তো এসব করতে করতে 2018 সালে আমি পুরোপুরি সব কিছু ছেড়ে দিয়ে ভাবলাম যে এবার শুধু বেড়াবো, আর কিছু করব না, শুধু বেড়াবো। তারপর তখন আমাদের এই ইউটিউব আস্তে আস্তে উঠেছে, মানে ট্রাভেল ব্লগগুলো পপুলার হয়েছে, সেগুলো দেখতাম নিজের ভালো লাগার থেকেই এবং জানার জন্য। তখন দেখতে দেখতে মনে হলো যে আমি তো বেড়াবো, যদি আমি হাতে একটা ক্যামেরা নিয়ে এদের মতোই একটু বলি টলি, তাহলে হয়তো আমার বেড়ানোর কিছু টাকা উঠে যাবে। এটা ছিল মূল উদ্দেশ্য আর কি। তো সেটা নিয়েই শুরু করা আর কি। একটা ক্যামেরা কিনে তারপর শুরু করে দিলাম। দেখলাম লোকে দেখছে। একদম সাধারণ মানের ক্যামেরা? হ্যাঁ, মানে একটা GoPro বলে একটা ক্যামেরা হতো তখন, সেটা খুব একটা ভালো নয়, ওটাই কিনেছিলাম অল্প পয়সায়। সেটা দিয়ে কিনে তারপর সেটা দিয়ে শুরু করেছিলাম। সেটা তখনকার দিনে একটা মোটামুটি পপুলার ক্যামেরা ছিল আর কি। তো সেই বেড়ানোটা কেমন ছিল? মানে কি একা? না, প্রথম দিকে আমরা 2019 সালে পুরী গিয়েছিলাম, ফ্যামিলি একটা ট্রিপ ছিল। সেই সময় তো কোভিড চলছে? না, কোভিড তখনও শুরু হয়নি। 2019-এর সেপ্টেম্বরে অক্টোবর এরকম সময় পুরী গিয়েছিলাম। আচ্ছা। 20 আসবে আর কি, মার্চে। তো তখন সেই পুরীর ভিডিওগুলো আমরা পোস্ট করি। তখন আমার ছাত্রছাত্রীদের গ্রুপগুলোতে পোস্ট করতাম, তো ওরা দেখতো, কিছু সাজেশন দিত। সেগুলো বেশি চলেনি, 500-700 করে ভিউ হয়েছিল, খুবই সাধারণ। তার আগে আমরা ফ্যামিলি সবাই মিলে একটা ট্রিপ করেছিলাম, সেটা আমার ফার্স্ট ভিডিও ছিল। কলকাতাতে একটা ডে আউট ইন কলকাতা, সেটা ভিডিও বানিয়েছিলাম, সেটাও চলেছিল। এখন যদিও তার ভিউ বোধহয় ওভার 2 লাখ, মানে ওটা এটাই ফার্স্ট ভিডিও ফ্যামিলি নিয়ে কলকাতায় একটা ডে আউট। তারপর পুরীর ভিডিওগুলো আসে। তারপর জানুয়ারি মাসে আমি বন্ধুদের সঙ্গে সিকিম গিয়েছিলাম, তার ভিডিও দিই। সেগুলোই মোটামুটি চলে। কিন্তু মার্চ মাসে তখন কলকাতায় একটা ওয়াটার বাস চালু হলো, সেটা কলকাতা থেকে গঙ্গাসাগর। তখন কলকাতা থেকে গঙ্গাসাগর সরাসরি যাওয়ার ওই একটা জলযান প্রথম চালু হলো, ওটা আমি কভার করেছিলাম। আমার মনে আছে খুব সম্ভবত মার্চের 13-14 তারিখ ওই ভিডিওটা আমি পোস্ট করি, অ্যান্ড ওভারনাইট ওটা ল্যাক্স অফ ভিউজ হয় আর কি। তো সকালবেলা উঠে দেখছি, ওরে বাবা, এত ভিউ হয়ে গেছে। সেটা আপনি আশা করতে পারেননি? না, আশা করতে পারিনি। তো মানে এত ভিউ আশা করি, আমি ভেবেছিলাম ভিডিওটা বেটার হয়েছে, কারণ একটা নতুন জিনিস, তো সেই নতুন জিনিস লোকে দেখবে, এটাই আশা ছিল। কিন্তু যে পরিমাণে ভিউ হয়েছিল, ওভারনাইট বলতে 2-2.5 লাখ ভিউ হয়ে গিয়েছিল, সেটা অতটা এক্সপেক্ট করিনি। তারপরে বুঝলাম যে এবার চলবে। তখন আমার মাথায় এটা নিয়ে পড়াশুনো করতে করতে বুঝে গিয়েছিলাম যে এবার যেহেতু এটা ভাইরাল হলো, এরপর আমাকে ভিডিও দিতে হবে। আর আনফর্চুনেটলি তখনই কোভিড সেট ইন করছে আর কি, একদম সেই সময়তেই। তো বুঝলাম যে কোভিড আসছে, তো তড়িঘড়ি করে তখন বন্ধুরা যাচ্ছিল এখানে মুকুটমণিপুর, ওদের সঙ্গে চলে গেলাম। তো ওখান থেকে কিছু কন্টেন্ট নিয়ে এলাম। 23 তারিখে তো আমাদের PM সেই রিং বাজিয়ে দিলেন, ঘন্টা বাজিয়ে দিলেন। তারপর তো লকডাউন শুরু হয়ে গেল। তো তখন ওই যেগুলো আমার কাছে ছিল, পুরীর ভিডিও, তারপর এই মুকুটমণিপুরের ভিডিও, এগুলোই সব জোড়াতাপ্পি দিয়ে ঘরে বসে কাজের যে ব্যাপারটা চালু হয়ে গেল কোভিডের সময়, সেই সময়টাকে আপনি পুরোপুরি কাজে লাগালেন যে ভিডিওগুলো জমেছিল সেগুলোকে এক্সিকিউট করার জন্য। তারপর যখন শেষ হলো তখন ওকে নিয়ে পুরী গেলাম, সেটাও খুব সুপারহিট একটা ভিডিও হলো। প্রথম আমরা কোভিডের পরে দীঘা গিয়েছিলাম, ফার্স্ট আনলক হওয়ার পরে। তারপর পুরী গেলাম আনলক হওয়ার পরে, ও এলো। তখন থেকে আমি ওই পুরী সিরিজটা থেকে 2020 সালের 9 সেপ্টেম্বর ওর একটা অল্টো গাড়ি ছিল। আচ্ছা। তা আমরা দুজনেই ওই ড্রাইভ করেছিল, আমি পাশে, দুজনে পুরী। আমাদের প্রথম শিবাজির মাত্র কয়েক মাস পরে আপনিও জার্নি শুরু করে দিলেন একসঙ্গে ওর সঙ্গে। তার পিছনেও একটা ওই ছোট গল্প আছে যে শিবাজি একা একা সেই সময় ঘুরছিল। যারা ওর সঙ্গে এর আগে ঘুরেছে তারা কি এতটা টাইম দিতে পারতো না যদি শিবাজি যেরকম ভাবে ঘোরার প্ল্যান করে রেখেছিল। সেক্ষেত্রে আমি তখন গান বাজনা করতাম, আমিও বাংলাদেশে প্রোগ্রাম করে এসেছিলাম। তারপরে বিদেশে আরেকটা শো ছিল, কানাডায় করোনা চলে গেলো, বন্ধ। তা আমারও প্রচুর সময় আর কি। সেই সময়টা ওর বউ বললো যে তুমি একা একা করো, পৃথিবীটাকে সঙ্গে নিয়ে কেন যাচ্ছ না আর কি।
ব্যাস তারপরে শিবাজি আমাকে বললাম চল বেরিয়ে পড়ি। না, ও প্রথমে কিন্তু বেড়ানোর জন্যই গিয়েছিল, ও ভিডিওটা ও তখন বুঝতো না। অবশ্যই second আমি ভিডিও করতে যাচ্ছি, ও সঙ্গে আমার সঙ্গে বেড়াতে যাচ্ছে। এবার ভিডিওতে পার্টিসিপেট করার ব্যাপারটা ওর মাথায় তখন নেই, বা অ্যাক্টিভলি ও ব্যাপারটা বোঝেও নি। তো আফটার লং টাইম ও এটা রিয়েলাইজ করেছিল যে না, এই ভিডিও ব্যাপারটা কি, বা ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ট্রাভেল ব্লগ, এগুলো ল্যাটার অন হি রিয়েলাইজড, এবং তারপর থেকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে। মানে ওটাও করতে করতে ওর 1 বছর ঘুরে গিয়েছিল। আমার একটা কথা জানতে ভীষণভাবে ইচ্ছে করছে শিবাজি এবং পৃথ্বীজিৎ দুজনের কাছ থেকে, যে এই যে প্রথমে শুরুটা হলো এবং শুরু থেকে একদম কনসেন্ট্রেট করে যে আমি এটাকেই আগামী সময় নিয়ে যাব, আমার কেরিয়ার হোক, এখান থেকে আমার অর্থোপার্জন হোক, এই জায়গাটা কি মানে এটা করতে গেলে তো অনেকটা মনের জোর লাগে, অনেকটা কনফিডেন্স লাগে। মানে হঠাৎ করে আমি শখে করছি, অ্যামেচার হয়ে কিছু করলাম, কিছু হয়তো সেখান থেকে ফিনান্সিয়াল বেনিফিট হলো, সেটা তো নয়, কিন্তু এইটাকে নিয়ে পথ চলা, এটা কিভাবে সম্ভব হলো এবং কোন সময় থেকে সম্ভব হলো, কতদিন পরে সম্ভব হলো? এখানে একটা কথা বলবো আমি, যে আমি যখন যাই করেছি, আমি কিন্তু 100% প্রফেশনালি করেছি। মানে জীবনে অনেকগুলো কিছু করেছি এবং সব কিছুতেই, মানে এটা নিজের বড়াই নয়, বাট আই এম সাকসেসফুল 100%। তো এটাও যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমি প্রফেশনাল ছিলাম এ ব্যাপারে। যদি কিছু করতে হয় আমাকে প্রফেশনালি করতে হবে, এ ব্যাপারটা আমার মাথায় ছিল। সো টেকনিক্যাল নলেজ অ্যাকোয়ার করাটা আমি একদম প্রফেশনালদের মতোই করেছিলাম প্রথমে। এই ইউটিউব অ্যালগোরিদমটাকে ঘাটা, ইউটিউবটাকে বোঝা, সোশ্যাল মিডিয়াটাকে বোঝা, সেন্টিমেন্ট বোঝা, নার্ভ বোঝা, দর্শকদের বোঝা, এগুলো কিন্তু প্রফেশনালি সব করেছি। টপিক চুজ করা, সেটা খুব ভাইটাল। লোকজনদের সঙ্গে কিভাবে কানেক্ট করা যায়, বেঙ্গলি সেন্টিমেন্ট, এগুলো খুব মাইনিউটলি স্টাডি করেছি, প্রফেশনালি বুঝেছি এবং তারপর সেটাকে ইমপ্লিমেন্ট করেছি। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে খাটাখাটনি, সেটা তো আছেই। আমাদের এখানে উপরি পাওনা হচ্ছে বেড়ানোর আনন্দ আছে, পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হচ্ছে প্রত্যেকবার, একই অফিসে আমাকে যেতে হচ্ছে না, যেটা আমি প্রথম থেকে হেট করি, যে জন্য আমি চাকরি করিনি। ঠিক আছে, তো এই বেড়ানোর আনন্দ আছে, সেই সঙ্গে একটা প্রফেশন, সেই সঙ্গে টাকা পয়সা ইনকাম, সেই সঙ্গে এগুলো তো আছেই। তো সব মিলিয়ে মিশিয়ে ব্যাপারটা দাঁড়িয়েছে আর কি। কিন্তু আমার একটা কথা এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, যে কোনো কিছুতে যদি আমি নামি বা অন্য কেউও নামে, এটার মধ্যে 100% একটা প্রফেশনালিজম থাকতে হবে, না হলে সাকসেস হয় না, কখনো হয় না। প্রফেশনালি করলেই হবে। তো সেটা এই যে দুজনে মিলে মানে জুটিতে লুটির মতন করে বেড়ানো হচ্ছে, রদ দেখা কলা মাচার মতন বেড়ানো হচ্ছে মানুষকে। আমরা বলতে পারি আপনি আজ শিবাজি আকাশবাণীতে ঢোকা থেকে দেখছেন, মানুষকে প্রায় পাগল করে ছেলেছেন। ঠিক আছে, এ বলছে ও আপনার ওইটা দেখেছি, ও বলছে আমি অমুক জায়গায় বেড়াতে গেছি, ইত্যাদি প্রভৃতি অনেক গল্প, মানে সেসব গল্প প্রচুর বলা যাবে অন্য সুযোগ পেয়ে গেলে। একই সঙ্গে উপার্জনটাও হচ্ছে। হ্যাঁ, এই যে একেবারে ত্রিফলা যেটা আপনারা আপনাদের ব্লগগুলোর মাধ্যমে করছেন, আমি পেশাদারিত্ব মানছি, হ্যাঁ, প্যাশন, সেটা এইটা দুজনের কার কীরকম, মানে কে কোন অ্যাঙ্গেল থেকে ব্যাপারটাকে দেখেন? ধরুন কারো সূর্য ওঠা দেখতে ভালো লাগে, আর কারো সূর্য ওঠার সঙ্গে সঙ্গে হাতে 1 কাপ গরম চা বা কফিটা হলে ভালো লাগে। এই যে প্যাশনের বিভিন্ন দিকগুলো আছে, এইটা কার কীরকম? দুজনেই, মানে পৃথ্বীজি বলুন, আপনি বিশেষ করে শিল্পী, গানের লোক। প্যাশন বলতে দেখুন, ঘুরে বেড়ানোটা এটা তো একটা ছোটবেলা থেকেই একটা পছন্দের বিষয় ছিল। যেমন গানটা ভালো লাগার বিষয় ছিল, তেমন ঘুরে বেড়ানোটাও ভালো লাগার বিষয় ছিল। কিন্তু ঘুরে বেড়াবো এবং তার সঙ্গে ভিডিও করব বা ফিল্মিং করব বা এই ধরনের একটা জায়গায় এসে আজকে দাঁড়াবো, সেটা সম্পূর্ণ শিবাজির জন্যই আর শিবাজির সঙ্গে আলাপ করে আমি একটা অন্য আঙ্গিক দিয়ে ব্যাপারটা বিচার করব, মানে দেখলাম আর যেটা শিবাজি প্রথমে বললো যে হ্যাঁ আমি ব্যাপারটা নিয়ে অতটা প্রথমে সিরিয়াস ছিলাম না আর কি। মানে এখন শুনতে ব্যাপারটা মজা লাগে। শিবাজি অনেক জায়গায় বলেওছে যে দুপুরবেলা সারাদিন ঘুরেছি, প্রচন্ড খিদে পেয়েছে, আমি খেতে বসবো, সামনে গরম গরম মুরগির ঝোল আর ভাত, আমি খেতে যাবো, তুলেছি, সবাই আসবে, এখন খাওয়া যাবে না। কি হলো রে দাদা, আগে আমাকে পুরো ভিড়, তুই ভাতে হাত দিলি কেন, তুই ওটা তুললি কেন, আমাকে আগে সব ছবি তুলতে হবে, সব শ্যুট করতে হবে, তারপর তুই খাবি, হোমওয়ার্ক দিয়ে দেখো। আমি ব্যাপারটাকে তখনও এইভাবে নিতে হবে। আচ্ছা, তারপরে একটা সময় এই জিনিসটা হতে 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 ভালো লাগা, এবং বহু মানুষ এসে বলছেন যে না আমাদেরকে দেখেন, আমাদেরকে চেনেন, এবং নতুন নতুন জায়গায় ঘোরা, এবং সেটাও নিজের ছোটবেলার বন্ধুর সঙ্গে এনজয় করে।
সেটা তো একটা আলাদা মজা, সেটা প্যাশন। কিন্তু আরেকটা ব্যাপার শিবাজি যেটা বললো, সে আমি তার সূত্র ধরে আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই, যে আমরা কিন্তু শুরু থেকেই যখন ইউটিউবটা শিবাজি করেছে এবং আমাকেও যখন ও জয়েন করেছে, তখন ও শুরু থেকে আমাকে এটা বুঝিয়ে দিয়েছে, মাথায় ঢুকিয়ে দিয়েছে যে দেখ, এটা কিন্তু আমাদের ব্যবসা, আমরা ইনভেস্ট করছি, কাজেই আমরা এখান থেকে আর্ন করার চেষ্টা করবো। মানে ইদানিংকালে অনেকেই দেখি আমাদেরকে বলেন যে আপনারা দাদা ব্যবসায়ী হয়ে যাচ্ছেন, আপনারা আগে শুধু ট্রাভেল ব্লগ করতেন, সেটা অনেক ভালো ছিল, কিন্তু তাদের হয়তো কোনো আইডিয়া নেই যে একটা ইউরোপ ট্যুর করতে গেলে কত পয়সা লাগে, বা একটা টাকা ট্যুর নিজেদের পয়সা দিয়ে আমাদের সেটা এককালে করতে হয়েছে, এবং তার আগের যে ইনভেস্ট সেটা তো তুলবই আর কি। তো এবার এখানে হ্যাঁ শিবাজি হ্যাঁ, আমার কথা শোনা যাচ্ছে তো? পরিষ্কার। প্যাশন, হ্যাঁ অবশ্যই আমি প্যাশনেট বেড়ানোর ব্যাপারে। ছোটবেলা থেকে বেড়ানোটা স্বপ্ন ছিল, যে একটা বয়সের পর থেকে আমি বেড়াবো, এটা ছোটবেলা থেকে এটা লালিত স্বপ্ন। তো প্যাশন, আবেগ সব কিছুই ছিল বেড়ানোর ব্যাপারে। এবং প্রথম যখন শুরু করেছিলাম তখন এটার মধ্যে দিয়ে রোজগারের একটা পথ হতে পারে, এটা আমার মাথায় ছিল। বেড়ানোর খানিকটা টাকা উঠে আসবে, এই ভাবেই আমি শুরু করেছিলাম, এটা ভেবেই। তো প্যাশন মিক্সড উইথ প্রফেশন, সব কিছু একটা ডেডলি কম্বিনেশন আর কি, যেটা আপনি বললেন। তো প্যাশন ছিল, এবং ক্যামেরা ধরা বা সাউন্ড এগুলো তো আগে আমি জানতাম না, এগুলো আমি শিখেছিলাম এই সময়টায় সবচেয়ে বেশি। তার আগেও একটু শিখেছিলাম, যখন আমি আমার কোর্সগুলোকে রেকর্ড করেছিলাম তখন এডিটিং শিখে ফেলেছিলাম। তো এগুলো প্যাশনেটলি শিখেছিলাম এই ভিডিওটা করার জন্য, ঠিক আছে, আরও ভালো করে। বেশ, আমরা একটু শুনবো। আমরা শিবাজি এবং পৃথ্বীজিতের সঙ্গে কথা বলার জন্য অপেক্ষা করছেন। আমাদের বন্ধু রয়েছেন 22488085। নমস্কার, কে আছেন? নমস্কার, হ্যাঁ, কার সাথে কথা বলছি? বেহালা থেকে অনিমেষ ভট্টাচার্য কথা বলছি। আমার দুটি প্রশ্ন আছে। যদি কেউ ভালো এবং বিজ্ঞানসম্মত ভ্রমণকারী হতে চায়, তাহলে প্রথম থেকে তার কোন দিকটার প্রতি গুরুত্ব দেওয়া উচিত? আর ভ্রমণকে পেশা হিসেবে যদি বেছে নেওয়া হয় এই বিশ্বায়নের যুগে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে, সেটা কতখানি সফল হবে জীবনে? নমস্কার। বেশ, নমস্কার, থ্যাংক ইউ। আমি নামটা অনিমেষ অনিমেষ ভট্টাচার্য, বেহালা থেকে। ওকে, অনিমেষ বাবু, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর প্রশ্ন। ভ্রমণ যদি করতে হয়, প্রথমেই একটা জিনিস আমরা মাথায় নিয়ে নেব, সেটা হচ্ছে যে দুটো হয়, একটা হচ্ছে ট্যুরিস্ট, একটা হচ্ছে ট্রাভেলার। আপনি কোন সেগমেন্টে ভ্রমণ করতে, মানে কীভাবে ভ্রমণ করতে চাইছেন, অ্যাজ এ ট্যুরিস্ট না অ্যাজ এ ট্রাভেলার। আমরা যেমনি নিজেদেরকে বলি ট্রাভেলার, তো দুটোর মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। যদি আপনি ট্যুরিস্ট হিসেবে ভ্রমণ করতে চান, তাহলে স্বাচ্ছন্দ্য, নিরাপদ জায়গা, আপনার বাজেট, এই সব কিছু মাথায় রেখে আপনাকে প্ল্যান করে এগোতে হবে। তাতে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন। আপনি হয়তো দ্রষ্টব্য জায়গাগুলো দেখবেন, কিন্তু স্থানীয় মানুষদের জীবনযাত্রা, বাজার হাট, তারা কিভাবে জীবিকা নির্বাহ করে, দৈনন্দিন জীবনটা কি, একদম স্থানীয় জায়গাটাকে চেনা, একটা জায়গায় গিয়ে স্থানীয়ভাবে, সেটা কিন্তু করতে পারবেন না। সুতরাং যদি আপনাকে আসল ভ্রমণটা করতে হয়, যেটাকে আমি বলি অ্যাজ এ ট্রাভেলার ভ্রমণ করা, তাহলে কমফোর্ট জোনটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আপনাকে ঝাঁপিয়ে ভ্রমণটা করতে হবে। সেখানে আপনি যদি সবসময় কমফোর্ট জোনের কথা ভাবেন, তাহলে কিন্তু হবে না। তো ভ্রমণকারী হিসেবে সবার প্রথমে এই কমফোর্টটাকে বিসর্জন দিয়ে তারপর এগুতে হবে, এটা হচ্ছে প্রথম ব্যাপার। একটু যদি টিপস দেন, মানে 1 2 3 4 করে, মানে এরকম হলে হবে না যে আমি 3 মাস আগে টিকিটটা পেলাম না, রিজার্ভেশনটা পেলাম না, আমি আর বেড়াতে যাব না, আমার বেড়াতে যাওয়া হলো না। মানে যেভাবে হোক আমায় পৌঁছতে হবে। হ্যাঁ, আমি যাব, আমি থার্ড ক্লাসে যাব, আনরিজার্ভডে যাব, যেটা আমরা দেখিয়েছিলাম যে আমরা দার্জিলিং মেলে থার্ড ক্লাসে, কাঞ্চনগঙ্গা থার্ড। আমরা যদি ভাবি যে আমরা কালকে বেড়াতে যাব সকালবেলা, আই ডোন্ট কেয়ার কোথায় টিকিট আছে নেই, আমি যাব তো যাব। হ্যাঁ, বাস আছে, বাদুরঝোলা আছে, অনেক উপায় আছে। আমি ট্রেনের মেঝেতে বসেও চলে যেতে পারি, আমরা হিচ হাইক করে চলে গেছি। হ্যাঁ, আমাদের তো সেটাই বলতে চাইছিলাম, তো সেটা আছে already। ঠিক আছে, তো আপনি, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা যে আমার হোটেল লোকেশনে পেতে হবে, ভালো হোটেল হতে হবে, এসব কিছু হলে হবে না। সেগুলো আপনাকে কোনো কিছু, আমি তো বলবো কোনো কিছু বুকিং না করে, শুধু প্ল্যানটা করে নিন, জায়গাটাকে জানুন যে আমি কোথায় যাচ্ছি, তার ইতিহাস, ভূগোল, তার দিক দক্ষিণ, এটা জানাটা খুব প্রয়োজন। কিন্তু কোথায় থাকবো, কি খাবো, কিভাবে
মানে প্ল্যান করব, এত কিছু ভাবার দরকার নেই। ইতিহাস ভূগোলটা অবশ্যই জানার দরকার জায়গাটা সম্পর্কে। একদম একদম। অনিমেষবাবু, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, কেউ যদি আজকের সময় পেশা হিসেবে নিতে চায়, এআই যেভাবে হ্যাঁ, আজকে অনেক সহজ ভ্রমণ একটা জায়গা সম্পর্কে জানা, এটা সূত্র ধরেই বলছি আগেরটার। আজকে যদি আমি যে কোনো এআইকে বলি আমাকে একটা 3 দিন 4 রাত 5 দিনের একটা দার্জিলিংয়ের ট্যুর প্ল্যান করে দিতে, এআই করে দেবে। আমি যদি বলি যে এআইকে আমাকে দার্জিলিংয়ে আমি কোন কোন জায়গা দেখব 3 দিনে, ও আমাকে একদম বলে দেবে এই জায়গাগুলো ইম্পর্ট্যান্ট। তো আজকের দিনে যদি পেশা হিসেবে নিতে হয়, এআই ইনএভিটেবল লাগবেই। আমি একটা জায়গায় যখন যাই, আগে পড়াশুনো করতে অনেক খুঁজে পেতে পড়াশুনো করতে হতো, এখন দরকার নেই, এআইকে জিজ্ঞেস করলেই একটা জায়গা সম্পর্কে বিস্তারিতভাবে আমাকে বলে দেয়। তো পেশা হিসেবে আমি যখন এটাকে নিচ্ছি অ্যাজ এ ট্রাভেল ব্লগার, আর আমি যদি ভ্রমণ কাহিনী লিখিও, কোনো ওয়েবসাইটে যদি ব্লগও লিখি, হোয়াট এভার ইট ইজ, আমার জানতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। বিশেষ করে জানার জন্য খুঁজতে হয় না, কারণ অন দ্য ফিঙ্গার টিপ আপনার হ্যান্ডেল ডিভাইসে আপনি একটা কোশ্চেন করলেই এআই আপনাকে সেই জায়গা সম্পর্কে, ধরুন আপনি একটা মূর্তির সামনে দাঁড়িয়ে আছেন, মূর্তিটা কি, কার, কেন, মূর্তিটার ছবি তুলে গুগলকে জিজ্ঞেস করলেই ও আপনাকে অ্যান্সার দিয়ে দেবে, ইনস্ট্যান্টলি আপনি জেনে যাচ্ছেন। আপনার গাইডের জন্য অপেক্ষা করতে হবে না, কানে কিছু শুনতে হবে না কিছু। সুতরাং আজকে পেশাদারিত্ব হিসেবে যদি আপনি নেন, পেশাদার হিসেবে যদি কাজ করেন, তথ্যগুলো অন্যের কাছে রিপ্রেজেন্ট করতে আপনার খুব একটা বেগ পেতে হবে না। ঠিক। ভিক্টর মিত্র আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করেছেন, শিবাজিদা ভিডিও যখন দিয়েছিল প্রথমের আগে একটা পডকাস্টে বলেছে যে একটা হাঞ্চ ছিল যে ভিডিওটা ভাইরাল হবে। একদম ফার্স্ট ভিডিওতে এডিট করার সময় খরচা করে এফোর্ট দিয়ে করা, এইটা কি করে আসে একটা মানুষের মধ্যে? এটা কিন্তু অসাধারণ একটা শেখার জিনিস, মানে প্রশ্ন এবং বিস্ময় দুটো রয়ে গেছে। হ্যাঁ, ওই যে এটার পেছনে না প্যাশন, আবেগ এগুলো থাকে। আমি যখন কোনো কাজের মধ্যে ঝাঁপাচ্ছি, তখন আমি একটা জিনিস জাজ করি যে আমি যে কাজটা করছি সেটা সম্পর্কে আমি কতটা ওয়াকিবহাল। আমার যদি মনে হয় আই এম ফিট ফর দিস, আই উইল জাম্প ইনটু দ্যাট। এবার এই যে হাঞ্চটা ছিল না প্রথম ভিডিওটা, যখন ওই ভিডিওটা ভাইরাল হবে এটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু এতটা ভাইরাল হবে সেটাও মানে আনএক্সপেক্টেড ছিল। বুঝেছিলাম যে ওটা চলবে। তো কোনো কাজে ঝাঁপানোর আগে নিজেকে একটু জাজ করা উচিত। অন্যকে জাজ করাটা খুব বাজে কাজ, কিন্তু নিজেকে জাজ করাটা সবসময় ভালো, যে আমি কতটা পারি, আমি কতটা পারি না। তো এটা আমি বুঝেছিলাম যে না, এই কাজটা হবে, এটা আমার একটা ধারণা ছিল। এবং যখন বুঝেছিলাম হবে, তখন শিখতে শুরু করি। এই শেখাটা খুব জরুরি। ধাপে ধাপে এগিয়েছেন। একদম। আমি বুঝতে চেষ্টা করেছিলাম অ্যালগোরিদমটাকে, বুঝতে চেষ্টা করেছিলাম আমি কি কি জানি না যেগুলো আমার জানতে হবে। তো এটা প্যাশন থেকেই আসে, আবেগ থেকেই আসে। আমরা ট্রাভেল ব্লগার পৃথ্বীজিৎ এবং শিবাজির সঙ্গে আমরা রয়েছি, সঞ্জয় এবং রণজয়, এবং আমাদের ফেসবুক পেজ 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতা, দুটো পেজেই কিন্তু আমরা লাইভ যাচ্ছি। আমাদের বন্ধুরা, আমাদের লিসনাররা সেখানে কমেন্টও করছেন, এবং সেখানে অনেকে বলছেন, শিবাজি বাবু আপনাকে চোখে দেখিনি, কবে দেখব? শুভঙ্কর সেন তিনি মেসেজ করেছেন এবং জানতে চেয়েছেন অনুষ্ঠান ভালো লাগছে বলেও কিন্তু অনেকে জানাচ্ছেন। এবং সেই সঙ্গে একই সাথে আমাদের এই দুটো জায়গায় ফেসবুক পেজ এফএম গোল্ডের 100.1 FM গোল্ড এবং আকাশবাণী কলকাতার ফেসবুক পেজ সহ আমাদের যে ফোন নাম্বার রয়েছে 22488085, বন্ধুরা আপনারা ফোন করুন। এবং সেই সঙ্গে আমাদের যে মেসেজ রয়েছে 9903059992, হোয়াটসঅ্যাপ করুন। লিসনাররা যারা রয়েছেন, যদি কোনো রকম কিছু জিজ্ঞাসা থাকে আর কি, টেকনিক্যালিও যদি কোনো জিজ্ঞাসা থাকে, কারণ আজকে যেভাবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এগোচ্ছে এবং সেটা আমাদের কাছে, আমাদের জীবনের কাছে ভীষণভাবে অপরিহার্য হয়ে পড়েছে, একদম এডুকেশন, পড়াশুনো থেকে শুরু করে রিসার্চ, গবেষণা থেকে শুরু করে ট্রাভেল ব্লগ পর্যন্ত। তো সেই জায়গায় আপনাদের কোনো রকম কিউরিওসিটি থাকলে, কোনো রকম প্রশ্ন থাকলে, সেটা কিন্তু অবশ্যই জানাতে পারেন হোয়াটসঅ্যাপ করে 9903059992। শিবশঙ্কর পারুই বলেছেন, প্রশ্নটা ধরে রাখবো আমরা, কিন্তু প্রশ্নটা নিয়ে রাখছি, তা হলো আপনার ইউরোপে বেড়ানোর ভিডিও কবে দেবেন? এটা আপনাদের হ্যাঁ, নেক্সট রোববার থেকে আসবে বোধহয়। নেক্সট রোববার দুপুর 2টো আমরা চেষ্টা করছি। হ্যাঁ, আফগানিস্তানে আরও একটা ভিডিও হবে, তারপরে বোধহয় খুব সম্ভবত শনিবার বা রোববার থেকে। বেশ, বাংলাদেশ থেকে দেখছি শিবাজিদা ও পৃথ্বীজিতার জন্য অনেক শুভ কামনা রইল।
সৈয়দ হোসেন তিনি মেসেজ করেছেন, পরবর্তী ডেস্টিনেশনগুলো কি কি সেটাও জানতে চেয়েছে কৌস্তভ চক্রবর্তী। এবং দারুণ অনুষ্ঠান হচ্ছে জানিয়েছেন রিক চক্রবর্তী, সুমিতা রায়। আমরা যারা লিসনার তা যা কমেন্ট করছেন, যা জানাচ্ছেন সেটাও কিন্তু আমরা সঙ্গে সঙ্গে বলছি। ঘড়িতে সময় বলছি রাত 9:52 রাত 9:30 পর্যন্ত কিন্তু আমরা থাকছি আজকের এই যে আমাদের আজকে বিশেষ যে অনুষ্ঠানের সঙ্গে। স্পেশালিস্টে ঘুরতে যাবেন, বেড়াতে যাবেন, আপনি কি বলবেন? ফোনে কে আছে? নমস্কার। হ্যাঁ, ফলে আমি নমিতা সরকার বিজয় থেকে বলছি। হ্যাঁ বলুন। দারুণ শিবাজি দেখছি আমরা, খুব ভালো লাগে আমাদের। থ্যাংক ইউ। নমস্কার নেবেন। আমাদেরকে নমস্কার নেবেন, আপনার নমস্কার নেবেন। হ্যাঁ। আমাদের খুব ভালো লাগে, আমরা প্রত্যেকটা দেখি। আচ্ছা, বেশ বেশ। আপনার কোনো প্রশ্ন আছে? না, আমার কোনো প্রশ্ন নেই। ওকে, থ্যাংক ইউ। আমাদের অনুষ্ঠান শুনতে এবং দেখতে থাকুন। আমরা না এবার জায়গা থেকে জায়গায় ঘুরতে আরম্ভ করবো। বিভিন্ন জায়গা শুনে আপনি টুক করে দিয়ে দিলেন আফগানিস্তান, এটা আমাদের কাছে সাংঘাতিক ইন্টারেস্ট পয়েন্ট। কিন্তু তার আগে আমি একটা কথা একটু যেতে চাই। আপনি না এই যে শুরুতে বলে দিয়েছেন ট্রাভেলার হতে হবে। আচ্ছা, ট্রাভেলার হতে গেলে কেউ চান একা বেড়াতে, একা মানে ধরুন ফ্যামিলি 2 বা 3 কখনো কেউ সিঙ্গেল, আবার কেউ পছন্দ করেন টিমের মধ্যে বেড়াতে, আবার টিমের মধ্যে বেড়াতে গেলে স্বাধীনতা নষ্ট হয়। এর মধ্যে মানে কিভাবে আমি বেস্টটাকে বা বেটারটাকে বেছে নেব? এটা দুটোর জিনিসেরই প্রস অ্যান্ড কনস রয়েছে, সুবিধা অসুবিধে রয়েছে। আপনি যদি ইন্ডিভিজুয়ালি একা বেড়াতে চান সেটাও খুব ভালো। আবার অনেক মানুষের কম্পালশন রয়েছে যারা একা বেড়াতে হয়তো নানান কারণে পারেন না, তাদের পক্ষে গ্রুপ ফেভারেবল। তো এটা একটু বিস্তারিতভাবে ডিসকাস করা উচিত, জানা উচিত, বোঝা উচিত। আমরা যখন প্রথমে বেড়াতাম আমরা নিজেরাই বেড়াচ্ছি, আজকাল আমরা গ্রুপ ট্যুরও করছি, ঠিক আছে? তো এবার গ্রুপ কাদের জন্য সুবিধাজনক এটা বুঝতে হবে। আজকাল যদি আপনি বিশেষ করে বিদেশে বেড়ানোর ক্ষেত্রে আমি তো বলবো ফেভারেবল হচ্ছে গ্রুপ ট্যুর, বা যারা বয়স্ক বিশেষ করে তাদের জন্য, একদম যারা বয়স্ক তাদের জন্য। কারণ কি, এই কদিন আগে আমরা যখন বিদেশে ছিলাম, বিদেশে বেড়াতে গেলে আপনার লোকাল ট্রান্সপোর্ট সেটাকে বোঝা, সেই সিস্টেমটাকে বোঝা, টিকিটিং সিস্টেম সেটাকে বোঝা, এই সব কিছুর জন্য কিন্তু আপনার মোবাইল ফোন প্রয়োজন। আপনি বিদেশে টাকা খরচা করবেন, ক্রেডিট কার্ডটা কিভাবে ব্যবহার করবেন, কোন কার্ড সবচেয়ে ভালো হবে, কোথায় থাকবেন, এই জিনিসগুলো একজন বয়স্ক লোকের পক্ষে বোঝা খুব কষ্টকর হয় যখন তারা মোবাইল স্যাভি নন। আমি এরকম দেখেছি যে মোবাইল অপারেট করাটা তাদের পক্ষে খুব কষ্টকর হয়ে যায়, এবং বিদেশে গিয়ে সেটা অপারেট করা আরও কষ্টকর হয়ে যায়। গুগল ম্যাপটাকে বোঝা, অনেক জায়গায় গুগল ম্যাপ চলে না, স্থানীয় অন্য ম্যাপ চলে। আমরা যখন কাজাকস্তান, উজবেকিস্তান গিয়েছি সেখানে আবার গুগল ম্যাপ চলে না, সেখানে ভাষাটাও একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো এই চ্যালেঞ্জেসগুলো কিন্তু বয়স্ক লোকেদের জন্য রয়েছে, যারা টেক স্যাভি নন তাদের কাছে এগুলো বিরাট বড় সমস্যা। আপনি রাস্তায় বেরিয়ে ভাষা বুঝতে পারছেন না, লেখা পড়তে পারছেন না, অথচ আপনি চাইছেন পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবেন বিদেশে গিয়ে, কারণ আপনি বাজেটে যাচ্ছেন। আপনি গাড়ি ভাড়া করে বিদেশে ঘোরা মানে অনেক খরচা বেশিরভাগ জায়গাতেই। তো সেখানে কিন্তু এগুলো সমস্যা, সেখানে এগুলোকে ওভারকাম করতে গেলে সবচেয়ে অথচ আপনার ইচ্ছে হচ্ছে আপনি বিদেশ বেড়াবেন, তাহলে আপনি কি করবেন? আপনি একটা গ্রুপ ট্যুরে চলে যান। সেখানে একটা নিয়ম মতো গ্রুপ ট্যুর যারা নিয়ে যায় তাদের একটা প্ল্যান থাকে ট্যুর অপারেশনসের, সেই প্ল্যান অনুযায়ী আপনি হোটেল, গাড়ি এগুলো নিয়ে কোনো কিছু নিয়ে আপনাকে চিন্তা করতে হয় না। আপনাকে এয়ারপোর্টে নামিয়ে সেখান থেকে গাড়িতে তুলে আপনাকে দ্রষ্টব্য জায়গাগুলো ঘুরিয়ে আবার ব্যাক করে আপনাকে নিয়ে চলে আসছে আপনার বাড়িতে। তো একদম হোম পয়েন্ট টু হোম পয়েন্ট একটা সার্ভিস তারা দিচ্ছেন। যারা বয়স্ক লোক, যারা চিন্তা করতে কম পারেন, যারা নির্ঝঞ্ঝাটে একটা জায়গা দেখতে চান ট্যুরিস্ট হিসেবে, এগেন আই এম ইউজিং দিস ওয়ার্ড, ট্যুরিস্ট হিসেবে, তাদের জন্য কিন্তু এটা সুবিধাজনক। অসুবিধাজনক অবশ্যই গ্রুপ ট্যুরে গেলে আপনার স্বাধীনতা থাকবে না। আপনি হয়তো একদিন সকালে খুব ক্লান্ত আছেন, আপনার ইচ্ছে করছে না যেতে, আপনাকে যেতে হবে যেহেতু গ্রুপের বাস বেরিয়ে যাচ্ছে। গ্রুপে যে পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলোই আপনাকে ঘুরতে হবে, তার বাইরে আপনি যেতে পারবেন না। আপনার হয়তো ইচ্ছে একটা অন্য জায়গা দেখার যেটা গ্রুপের প্ল্যানে নেই, সেটা হবে না। তো এই কনস্ট্রেন্টসগুলো রয়েছে, কিন্তু সুবিধাজনক। খাওয়া দাওয়াটা আপনি বেশিরভাগ ট্যুর অপারেটর যারা এখান থেকে গ্রুপ ট্যুরে নিয়ে যান তারা চেষ্টা করেন ভারতীয় খাবার দিতে। যারা বয়স্ক, খাওয়া দাওয়াটা কিন্তু আরেকটা কনস্ট্রেন্ট। আপনি যখন বিদেশে যাচ্ছেন তখন যদি আপনি একা যান, আপনি স্থানীয় খাবার খেতে হবে আপনাকে বেশিরভাগ সময়, কারণ ভারতীয় খাবার যদি আপনি স্যাভি হন সেটা পাবেন না।
কিন্তু গ্রুপ ট্যুরে যারা নিয়ে যান তারা চেষ্টা করেন ভারতীয় খাবার প্রোভাইড করতে। তো এইগুলো সুবিধে, আবার অসুবিধে হচ্ছে আপনার স্বাধীনতা নেই। হ্যাঁ, এইটা তো আপনি যেটা বললেন, অবশ্যই যারা এজেড পার্সন তাদের ক্ষেত্রে গ্রুপ ট্যুরটা একদম মানে, এবং যারা নির্ঝঞ্ঝাটে আমি একটা জায়গা দেখতে চাই, আমি আজকে ইউরোপ আমি দেখতে চাই, অতিরিক্ত কোনো রকম টেনশন ঝুঁকি রাখবো না। ইয়াং এজে। ওদের জন্য যেটা আমরা শিবাজির এবার হচ্ছিল যে আমরা যদি মেট্রো করে যাচ্ছি একটা জায়গা থেকে একটা জায়গায় নামছি, লিফট হয়তো খারাপ, তো সুটকেস আপনাকে হাতে নিয়ে নিজেকে ক্যারি করে নামতে হচ্ছে। কোন পথ দিয়ে যাবেন, ওপরে উঠবেন, এটা খুঁজে বার করাটা কিন্তু একটা আননোন জায়গায় ডিফিকাল্ট, যদি না আপনি চৌখস হন। আপনি এয়ারপোর্ট থেকে বেরিয়ে কোন বাসটা ধরবেন, কোন দিকে যাবেন, সেটা বুঝে নেওয়াটাও কিন্তু ডিফিকাল্ট। ঠিক। সেটা একটা ইয়াং টেকসাভি গাইয়ের পক্ষে খুব ইজি। শিবাজি, একটা কথা, প্রচুর ইয়াং জেনারেশন থাকে, তারা বেশ কিছুটা অ্যাডভেঞ্চার করতে চায়, এবং সেটা কতটা পকেট ফ্রেন্ডলি হয়ে তারা অন্য জায়গা থেকে ঘুরে আসতে হ্যাঁ, হ্যাঁ, পছন্দ করে। তারা, আমাদের প্রচুর লিসনার রয়েছে এরকম। তো সেই জায়গায় আমরা শুনলাম যে যারা বয়স্ক মানুষ, প্রবীণ মানুষ, তাদের ক্ষেত্রে সুবিধার কথা আপনারা বললেন। একদম। ইয়াং জেনারেশনের জন্য, যারা কিছুটা অ্যাডভেঞ্চার প্রিয়, যারা কিছুটা পকেট ফ্রেন্ডলি অবস্থায় বিভিন্ন দেশ বিদেশ তারা ঘুরতে চায়, তাদের জন্য কি বার্তা থাকবে? অবশ্যই অবশ্যই, এটা আগেরটা সূত্র ধরেই একই কোয়েশ্চেন মোটামুটিভাবে। তো যারা ইন্ডিপেন্ডেন্টলি বেড়াতে চান তাদের জন্য কিন্তু সব অপশান খোলা। প্রথম কথা, আপনাকে মোবাইলটা খুব ভালোভাবে ইউজ করতে জানতে হবে, এটা খুব জরুরি। যে দেশে আপনি যাচ্ছেন সেখানের যদি অন্য ভাষা হয় ইংরেজি ছাড়া, তাহলে আপনাকে ট্রান্সলেটার ইউজ করা জানতে হবে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে, কম খরচে যদি বিদেশ বেড়াতে হয় তাহলে থাকার জন্য হস্টেলস রয়েছে, সেগুলোকে ইউজ করা যেতে পারে। এই যে গ্রুপ ট্যুরের মানে বয়স্ক যারা, তারা কি একা গিয়ে হস্টেলে থাকতে পারবেন? ধরুন একটা মিক্সড ডরমিটারি, সেখানে 8টা বেড রয়েছে, বিভিন্ন দেশের পুরুষ এবং মহিলা সবাই মিক্সড ডর্ম, যেহেতু সবাই একসঙ্গে থাকে। আমি লন্ডনে গিয়ে যেভাবে থেকেছিলাম, সেখানে লন্ডনে ধরুন আমি 25 পাউন্ডে 1 রাত কাটাচ্ছি, যেখানে একটা রুম ভাড়া হচ্ছে 150 পাউন্ড কি 130 পাউন্ড, ডাবল বেডরুম, সেখানে আমি 25 পাউন্ডে কাটাচ্ছি। কিন্তু আমাকে কি করতে হচ্ছে, 6 জন অন্য পুরুষ মহিলার সঙ্গে একটা ঘর শেয়ার করতে হচ্ছে, কমন বাথরুম। এটা কি যারা গ্রুপ ট্যুরে গিয়ে অভ্যস্ত বা যারা সেফ ট্রাভেল করে অভ্যস্ত, তারা কি এই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারবেন? এখানে কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন, যে একজন 62 বছর বয়সী মানুষ যিনি ট্রাভেল করে এসেছেন, তিনি তার স্ত্রীকে নিয়ে গিয়ে একটা ডর্মে এভাবে থাকতে পারবেন কি? কস্ট কার্টেল কিন্তু হবে না, ডর্মে থাকলেই কস্ট কার্টেল হবে। সুতরাং যারা ইয়াং তারা কিন্তু এইভাবে থাকতে পারেন। আপনি একটা সাইকেল হায়ার করে প্যারিসে ঘুরতে পারেন, আপনি একটা সাইকেল হায়ার করে আমস্টারডামে ঘুরতে পারেন, এটা কিন্তু খুব চিপ। আপনি একটা সাইকেল হায়ার করে ইভেন শ্রীলঙ্কার কলম্বোতেও ঘুরতে পারেন, থাইল্যান্ডেও ঘুরতে পারেন, এগুলো চিপ। তো এটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। তো যারা অ্যাডভেঞ্চার প্রিয় তারা হয়তো একটা হাইক করতে পারে, ছোট হাইকিং ট্রেল রয়েছে, সেটা করতে পারে। তারা হয়তো একটু ঠান্ডাতে কাতর হবে না, একটু কম দামি জায়গায় গিয়ে থাকতে পারে, বিভিন্ন দেশের লোকেদের সঙ্গে মিলেমিশে থাকতে পারে, বিভিন্ন খাবার খেতে পারে। এবার স্ট্রিট ফুড, আপনি অনেক জায়গায় গেলে পরেই সস্তার খাবার সেগুলো লোকাল খাবার আপনি খুঁজে নিতে পারেন, ক্যাফে রয়েছে বিভিন্ন রকমের, সে জায়গায় সস্তার খাবার রয়েছে, সেগুলো তারা খেতে পারে। এইভাবে আমরা কস্ট কার্টেল করতে পারি বিভিন্ন জায়গায় গিয়ে, যেগুলো আমরা করেও থাকি। কিন্তু বয়স্ক লোকেদের ক্ষেত্রে, যারা একটু কমফোর্ট জোনের থেকে বেড়াতে চান, তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়তো সম্ভব নাও হতে পারে। প্রশ্ন করেছেন অরিন্দম দে ফেসবুকে, একজন নতুন ট্রাভেল ব্লগার ইউটিউব অ্যালগরিদমকে কিভাবে বুঝবে যাতে তাদের ভিডিওগুলো যথেষ্ট রিচ পায়, যদি একটু আলোকপাত করেন। ইউটিউবে ইনটিউশন খুব কাজ করে, আপনাকে ইনটিউটিভ হতে হবে। প্রথম কথা হচ্ছে, ইউটিউবে আসতে গেলে ইউটিউবে অনেকগুলো তো জনরা রয়েছে, তার মধ্যে আমরা যেটায় কাজ করি ট্রাভেল, এখানে সব জনরার মধ্যে একটা জিনিস কমন, সেটা হচ্ছে মানুষের সঙ্গে কানেক্ট করার ক্যাপাসিটি এবং স্টোরি টেলিংয়ের এবিলিটি। আপনি যে গল্পটা বলছেন মানুষদেরকে, সেটা মানুষেরা কত সুন্দরভাবে অ্যাকসেপ্ট করছেন, তাদেরকে বোধগম্য হচ্ছে, তাদেরকে এন্টারটেইনিং লাগছে। পৃথ্বীজিতের একটা কথা আছে, পৃথ্বীজিৎ বল, এই এন্টারটেইনমেন্ট আর শিক্ষা কতটা হার্ট টাচিং। মানে আজকাল মানুষ মানে এনলাইটেড হতে চায় না, অনলি এন্টারটেইন হতে চায়। মানে আজকাল এনলাইটমেন্টের কোনো মূল্য কমে যাচ্ছে আর কি দিন দিন, এটা আমরা ফিল করি। তো ইউটিউবে এটা খুব কাজ করে, আপনি এন্টারটেইনমেন্ট বেশি দিলে, গল্পটা এন্টারটেইনিং হলে, গল্পটার মধ্যে হাস্যরস থাকলে গল্পটা ভালো দাঁড়ায়।
বুঝেছেন তো? তো এই গল্প বলার টেকনিকটা খুব ইম্পর্টেন্ট, মানুষের সঙ্গে কানেক্ট করার টেকনিকটা খুব ইম্পর্টেন্ট, সেটা প্রধান। যে কোনো জনরাতে আপনি কাজ করছেন, সেটা ট্রাভেল ব্লগিং হোক, ফুড ব্লগিং হোক, সেটা লাইফস্টাইল ব্লগিং হোক, সেটা অন্য কি আলাদা কোনো ফর্মুলা রয়েছে নাকি আস্তে আস্তে এক্সপেরিয়েন্স গ্যাদার করতে করতে? না, এটা যার আছে না তার আছে। এবার এটা আমি অনেক ভেবে দেখেছি। অনেকে হয়তো ভালো কথা বলেন বাস্তব জীবনে, কিন্তু অন দ্য ক্যামেরা এবং মাইকের সামনে সেই ভালো কথাটা মানুষের ভালো লাগছে কিনা, এটা কিন্তু এমন একটা জিনিস, এটা অনেকটা সুর থাকার মতো আর বেসুরও হওয়ার মতো। মানে এটা ডোন্ট টেক ইট আদারওয়াইজ। এটা মানে আমি দর্শকদেরও বলবো যে অনেকেই চান স্পিকিং, মানে গল্প বলাটা কেমন হচ্ছে, গল্প বলাটা কেমন হচ্ছে, মানুষ আপনাকে সার্বজনিকভাবে কেমনভাবে অ্যাকসেপ্ট করছেন। মানে আমি স্ক্রিনের সামনে আসি বা না আসি সেটা ফ্যাক্টর নয়। মানুষের সংসারের একজন হিসেবে আপনাকে উনি মনে করছেন কি না, ঠিক আছে, নিজের লোক মনে করছেন কি না, এটা খুব ইম্পর্টেন্ট। এটা সবার প্রথমে ভাবতে হবে। রিচ বাড়াতে গেলে আমি ভিডিও বানিয়ে গেলাম, খুব ভালো এডিটিং করলাম, খুব ভালো সাউন্ড হলো, খুব ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক হলো, এগুলো আছে, এগুলো পরের কথা। আগে গল্প, আগে স্টোরি টেলিং, আগে মানুষের সঙ্গে কানেক্ট করা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা সবার আগে। তারপর বাকি এগুলো তো আছেই, এগুলো থাকবেই। অঙ্কুর প্রশ্ন করেছেন ফেসবুকে, শিবাজীবাবু পৃথ্বীরাজবাবুর কাছে প্রশ্ন, আপনারা সৈয়দ মুস্তাফার লেখা দেশে বিদেশে প্রচুর রেফারেন্স দেন, আগামী দিনে আপনাদের কোনো বই লেখার কি ইচ্ছে আছে? হ্যাঁ, আমাদের কাছে না অনেকবার এই প্রস্তাব এসেছে। আমি গত 2 বছর ধরে বই লেখা কমপ্লিট করার চেষ্টা করছি। প্রচুর প্রকাশক আমাদের কাছে এসেছেন এই কথা নিয়ে, এই প্রপোজাল নিয়ে, আপনারা লিখুন, আমরা ছাপবো। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা এত ঘুরে বেড়াচ্ছি যে শেষ পর্যন্ত আর বই লেখাটা সম্পূর্ণ করে উঠতে পারছি না। যখনই পারবো তখনই প্রকাশ করব, কিন্তু আমি চেষ্টায় আছি, আমরা আশাবাদী যে বইটা বেরোবে আলটিমেটলি। বেশ। আচ্ছা, একজন জানতে চেয়েছেন যে আপনারা কাকে ফলো করেন, মানে ভিক্টর মিত্রা বলছে অনেক কিছু আপনাদের কাজ দেখেছে, মানে আপনারা কোথা থেকে ইন্সপায়ার্ড, কাকে ফলো করেন? আমি একটা সময় 17-18 সালে খুব ফলো করতাম বরুণ বাগিশ আর মুম্বাইকার নিখিল, এই দুজনকে সাংঘাতিকভাবে ফলো করতাম। মাউন্টেন ট্র্যাকার বলে একটা চ্যানেল ছিল। এখন বরুণ আর ভিডিও দেয় না, মুম্বাইকার নিখিল এখনও দেয়, কিন্তু এখন আর ফলো করি না। কিন্তু আগে তখন সেই সময় ফলো করতাম। বলতে পারেন প্রথম দিকের আমার ইউটিউবে আসার পেছনে ইন্সপিরেশন এই দুজন ছিল। বেশ। হ্যাঁ, পৃথ্বীজিতের ও আচ্ছা, মানে সহজ উত্তর। ও বেসিক্যালি গান ছাড়া ইউটিউবে আর কিছু দেখতো না। যেহেতু গানের সঙ্গে আমি কনসার্টগুলো দেখতে, শিক্ষাগুরু শিবাজি। হ্যাঁ, মানে ইউটিউবে যদি আমাকে কেউ বুঝিয়ে থাকে বা এনে থাকে, আজকে আমি যে এখানে বসে আছি সেটা তো বলতেই হবে। ও আমাকে হাত ধরে টেনে নিয়ে এসে বলা যায় যে ধাক্কা দিয়ে পুশ করা, ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খোল, আরে পোস্ট দে, তোর কেন রিচ থাকবে না, কেন করছিস না, এই করে আর কি, মানে ওই আর কি উদগতি করে আজকে একটা জায়গায় মোটামুটি বেশ। আমাদের যে চ্যানেল এক্সপ্লোরার শিবাজি, সে এক্সপ্লোরার শিবাজি পার্ট তো এবার শুরু করেছিলাম আমি। তো অনেকের একটা প্রশ্ন থাকে, এটা আমি স্বতঃপ্রণোদিত হয়ে প্রশ্নটার অ্যান্সার দিচ্ছি যে নামটা কেন এক্সপ্লোরার শিবাজি, এক্সপ্লোরার শিবাজি পৃথ্বীজিৎ নয় কেন? তার কারণটা হচ্ছে শুরু করেছিলাম এক্সপ্লোরার শিবাজি হিসেবে, ভাইরাল হয়েছে এক্সপ্লোরার শিবাজি হিসেবে। আচ্ছা, এবার গুগল সার্চ ইঞ্জিন চিনে ফেলেছে এক্সপ্লোরার শিবাজি হিসেবে। এবার আমি যদি এখন পৃথ্বীজিতের নামটা ঢোকাই, মানে আমাদের চ্যানেলের নাম চেঞ্জ করি, দ্যাট উইল বি এ ব্লান্ডার। আমাদের সার্চ ইঞ্জিন তখন আমাদেরকে আর চিনবে না। তো এটা অনেকেই প্রশ্ন করেন আর কি, কেন পৃথ্বীজিতের নাম? টেকনিক্যাল ইস্যু, মানে টেকনিক্যাল ইস্যু, এটা আর চেঞ্জ করা যাবে না। এর ক্ষেত্রে এটা খুব সমস্যা হয়, যারা বোঝেন তারা বোঝেন। হ্যাঁ, আর এটা আমি পার্সোনালি অনেককে লিখেছি আর কি, যে আসলে আমরা সবাই এক্সপ্লোরার শিবাজি। এক্সপ্লোরার শিবাজি একটা নাম, একটা ব্র্যান্ডিং, একটা ব্র্যান্ড, একটা ব্র্যান্ড। আমরা যারা ঘুরতে ভালোবাসি, ধরে নিন না, তারা আমরা অনেস্টলি একটা কথা বলবো, পৃথ্বীজিৎ আর আমাদের শিবাজি, হ্যাঁ, ভাবতে ভালো লাগছে দুজন বাঙালি ছেলে, তারা জাস্ট ঘোরা বেড়ানো নিয়ে একটা ব্র্যান্ডিং তৈরি করেছে। আই ফিল প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ। এবং এটা খুব ইম্পর্টেন্ট, যারা ভাবছেন আজকে ইউটিউব চ্যানেল করবেন, তাদেরকে এখানে একটা বার্তা দিতে চাইবো যে ইউটিউব ইজ এ কমপ্লিট বিজনেস, সোশ্যাল মিডিয়া ইটস এ বিজনেস কমপ্লিট, এবং এখানে ব্র্যান্ডটা খুব ইম্পর্টেন্ট। আপনি শুধু ইউটিউবে ভিডিও দিচ্ছেন, ইউটিউব চ্যানেল হিসেবে নাম করছেন, ডাজন্ট মেক এনি সেন্স। কারণ আজ থেকে 2 বছর 3 বছর পরে সম্পূর্ণ জিনিসটাই চেঞ্জ হয়ে যেতে পারে।
ঠিক আছে? কিরকম মানে আমরা আজকে যেভাবে টেলিভিশনটা যেভাবে দেখতে অভ্যস্ত আমরা, তো সেই জায়গায় কি আগামী সময় আপনি কি মনে করছেন যে ঘরে ঘরে স্ক্রিনে, টেলিভিশন স্ক্রিনে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সম্পূর্ণভাবে তাদের জায়গা দখল করবে? আমাদের তো মনে হয় তাই আর কি। অ্যাজ এ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আমি তো দেখতে পাচ্ছি যে গোয়িং সেটাই জানতে চাইছি আপনাদের দৃষ্টিভঙ্গি। আমাদের দৃষ্টিভঙ্গিতে 100% সেটাই হবে আর কি। আপনি যদি দেখেন সমস্ত মিডিয়া হাউস তাদের এখন সোশ্যাল মিডিয়ার দিকে বেশি স্ট্রেস দিচ্ছে। যারা নিউজ ডিজিটালি যাচ্ছে, সবাই যাচ্ছে। এবং গোয়িং হেড আরো অনেক কিছু চেঞ্জ হবে, ভার্চুয়াল ওয়ার্ল্ড ক্রিয়েট হবে। আমি আজকে যখন আপনি বসে ড্রয়িং রুমে বসে আমাদের ভিডিও দেখছেন, হয়তো ইন 3 years or 5 years অফ টাইম ফ্রম নাও আমরা হয়তো এরকম একটা সিস্টেম পাবো যেখানে আপনি একটা চশমা পরে নিলেন, আপনি একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে ঢুকে গেলেন, দেখা গেল আপনি আমাদের সঙ্গে আজকে লাদাখে ভ্রমণ করছেন, আপনি আমার পাশেই রয়েছেন, আপনি লাদাখে ভার্চুয়ালি এক্সিস্ট করছেন আমাদের সঙ্গে। ঠিক আছে, এরকম দিন আসতে চলেছে। এবং ব্র্যান্ড যদি আপনি ক্রিয়েট করেন তাহলে ব্র্যান্ডটা কিন্তু ট্রানজিশনে সাস্টেইন করে যাবে। কিন্তু ব্র্যান্ড না করে যদি শুধু চ্যানেল করেন তাহলে কিন্তু ট্রানজিশন কিছু হলে টেকনোলজিক্যাল বা অন্য কিছু, তাহলে কিন্তু সাস্টেইন করবে না। এটা আমি বলতে চাই, যারা নতুন সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানিয়ে পপুলার হতে চাইছে তাদের বলবো যে ব্র্যান্ডের প্রতি যত্নবান হওয়া উচিত। ঝুড়ি প্রশ্ন আসছে। ঝুড়ি খুলে প্রথম প্রশ্নটি পূর্ব মেদিনীপুরের হলদিয়া থেকে অরূপ মান্নার, অত্যন্ত ভালো একটা প্রশ্ন। শিবাজিদা ও পৃথ্বীজিৎদার কাছে প্রশ্ন, চারদিকে এই যে হিংসা, মারামারি এবং মানুষের মধ্যে বড় বেশি ধৈর্যের অভাব, বিশেষ করে নবীন প্রজন্ম অল্পতেই অধৈর্য হয়ে পড়ছে, তাদের কাছে ভ্রমণটা কতটা প্রাসঙ্গিক? এটা আমি বিশেষত পৃথ্বীজিদের কাছে রাখবো, শিল্পী মানুষ। হ্যাঁ, চারিদিকে যে পরিস্থিতি, ভ্রমণ তো সবসময় আমি মনে করি একটা এসকেপ রোড, একটা মানুষকে অনেক কিছু শেখায়। একটা নতুন সংস্কৃতি, খাদ্যাভ্যাস, মানুষজনের সঙ্গে আলাপ, যত মানুষজনকে সঙ্গে মিশবে তত হয়তো বই পড়ে বা কোনো কিছু দেখে হয়তো অতটা আইডিয়া করা যায় না, যেটা আপনি একটা জায়গায় উপস্থিত হলে জানতে পারবেন। এই যেমন শিবাজি ট্রাভেলার আর টুরিস্টের কথা হচ্ছিল না, যে আমি আসছি ওই যে আফ্রিকায় গিয়ে না কিনে বস্তিতে চলে গেছিলাম, যেখানে আমাদের যাওয়ার কথা না, বা সেখানে কোনো টুরিস্ট হিসেবে কেউ যাবে না, কিন্তু আমাদের ট্রাভেলার হিসেবে দেখার দরকার ছিল যে তাদের লাইফস্টাইলটা কেমন। এবং সেখানে গিয়ে দেখলাম যে ওই একটা কষ্ট করে সেই জায়গায় থাকে, সে কিন্তু পড়াশোনা করছে, সে কিন্তু ইংরেজি ভাষাটা জানে, সে কিন্তু বস্তিবাসী বলে থেমেনি। এই যে শিক্ষাগুলো এগুলো তো অবশ্যই মানুষ একজন যারা ভ্রমণ মানে ট্রাভেলার হন তাদেরকে শেখায় আর কি। আর হিংসা হানাহানি নিয়ে আমি আর কি বলবো, পৃথিবী এই সময় সারা বিশ্ব জুড়ে অদ্ভুতভাবে ধর্মীয় এবং রাজনৈতিক হিংসা দিনের পর দিন বাড়ছে। আমার মনে হয় মানুষের মূল্যবোধের জায়গাটায় একটা গন্ডগোল হচ্ছে, এবং মানুষ সঠিকভাবে ভাবছে না। যে কোনো কারণই হোক, বায়াসড মতবাদ, মানে আমি যদি কোনো একটা বিশেষ কথা বলি, সেটা যদি আরেক দিকের লোকের পছন্দ না হয়, তাহলে ধরে নিচ্ছে আমি ওই পার্টির, বা ধরে নিচ্ছে আমি এই ধরনের। এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত, মানে চিন্তা ভাবনা প্র্যাকটিক্যাল হওয়া উচিত। শিবাজির ভাষায় ও যেহেতু পড়িয়েছে, মানে লজিক্যাল থিঙ্কার হওয়াটা আজকালকার দিনে খুব জরুরি। এবং এই লজিক্যাল থিঙ্কার হতে গেলে ভ্রমণের একটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই বিষয়ে আমার তো কোনো সন্দেহই নেই আর কি। নিয়ারেস্ট গেস্টদের নিয়ে ফার্দেস্ট কর্নার অফ দ্য ওয়ার্ল্ড থেকে একটা হোয়াটসঅ্যাপের প্রশ্ন এসেছে। কানাডা থেকে জয় চৌধুরী হোয়াটসঅ্যাপে প্রশ্ন করেছেন, আমি শিবাজিদা, আমি সাউথ আমেরিকা ট্রাভেল ব্লগ দেখার অপেক্ষায় আছি শীঘ্রই। ভিসা ইজ আ বিগ প্রবলেম ফর জেনুইন ট্রাভেলার্স অ্যান্ড মানি ডাজন্ট হেল্প। ইচ্ছে থাকলেও সবার পূরণ হয় না। ঠিক, এক্স্যাক্টলি জয়বাবু, থ্যাংক ইউ সো মাচ। সাউথ আমেরিকা আমাদেরও ভীষণ ভীষণ পছন্দের একটি মহাদেশ, আমরা মুখিয়ে রয়েছি দেখার জন্য। কিন্তু বিশ্বাস করুন, আমাদের মেইন কনস্ট্রেন্টস হচ্ছে ইকোনমি। সাউথ আমেরিকা দুজনের যাওয়ার জন্য যে ইকোনমিক্যাল সাপোর্ট দরকার সেটা আমাদের নেই। আমরা চেষ্টা করছি আমাদের টাকা পয়সা জমানোর, স্পন্সরশিপের জন্য। যদি সেই সব কিছু ঠিক মতো হয় তাহলে নিশ্চয়ই আমরা যাব। আর ভিসার কনস্ট্রেন্টটা যেটা বললেন, সেটা আমি আর পৃথ্বী, বিশেষ করে এই পৃথ্বী মহারাজের জন্য সাংঘাতিকভাবে ফেস করছি। আমাদের ও জানেন তো, ওর ইউকে ভিসা ক্যান্সেল হয়েছিল। তো পৃথ্বী যেহেতু একটু বাউন্ডুলে ছিল চিরকালই, তো আমার একটা ইকোনমিক্যাল স্ট্রং প্রোফাইল রয়েছে, যেটা
ডকুমেন্টেড। পৃথ্বী সেরকম কিছু ছিল না, নেই। তো এইসব কারণে যদিও এবার সেঙ্গেন ভিসা পৃথ্বীজিৎ পেয়েছে, কিন্তু এরপরে আমরা চেষ্টা করব ইউএস ভিসার জন্য আমরা অ্যাপ্লাই করেছি। ইউএস ভিসা যদি হয়ে যায় তারপর আপনি যেখানে থাকেন ক্যানাডা ভিসা সেটাও অ্যাপ্লাই করব। তো আমরা যখন ইউএস যাব, যদি ইউএস ভিসাটা হয়, ওটার ইন্টারভিউয়ের জন্য ওয়েট করছি আমরা। ওটা হয়ে গেলে দুজনের আমরা ইউএস পাড়ি দেবো এবং সেখান থেকে আমরা চেষ্টা করব দক্ষিণ আমেরিকা কভার করার। এটা আমাদের প্ল্যানে রয়েছে। নেক্সট ইয়ারে যদি হয় তো খুব ভালো। ইউএস ভিসার আপাতত বোধহয় মার্চ মাসে আমাদের ইন্টারভিউ রয়েছে। তো দেখা যাক ইউএস ভিসাটা হয় কিনা, সেই দিকে আপাতত আমরা তাকিয়ে আছি। আর ইকোনমিটাকে ঠিকঠাক করার চেষ্টা করছি। আপনাদের জন্য কৌশিক ডেনমার্ক থেকে বলেছি যে বেশ কিছু ক্ষেত্রে আপনারা যদি একটু এটাকে একটু নোট করুন। হ্যাঁ, এবং একটু বলি যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে সিভিক সেন্স এবং যদি একটু ইনফরমেশন এগুলো ভিডিওতে যদি একটু বেশি করে দেওয়া হয় ফেলো ট্রাভেলার্সের জন্য, তাহলে সেটা খুব ভালো হয়। অবশ্যই সিভিক সেন্স বলতে আমরা এই যে ইউরোপের 6টা দেশ ঘুরে এলাম, আমাদের না প্রথমে ওখানে গিয়ে একটা অসুবিধা হয়, ফেরত আসার পরে একটা অসুবিধা হয়। গিয়ে অসুবিধে কি হয়, এইখানে হই হট্টগোল, হর্ন, একদম যাকে বলে ননসেন্স সিভিক সেন্সের মাঝখানে তো আমরা থাকি। তো এবার ওখানে গিয়ে যখন একটা খুব সুসভ্য একটা নিয়মতান্ত্রিক সমাজের মধ্যে গিয়ে পড়ি, তখন একটা অসুবিধা হয়। দেখি এত গাড়ি চলছে হাজারে হাজারে, অথচ নিস্তব্ধ, কোনো হর্ন হংকিং নেই, রাস্তায় কেউ আবর্জনা ফেলছে না, একটা চকলেটের খোসাও পকেটে রাখছে এবং ডাস্টবিনে ফেলছে, সবাই খুব সচেতন। এটাতে অভ্যস্ত হয়ে যাই। তারপর আবার যখন ফিরে আসি তখন আবার উল্টো সমস্যাটা হয়। ওখানে যখন অভ্যস্ত হয়ে গেছি, এবার এখানে এসে যখন আবার এত হর্ন, বাড়ির সামনে রাস্তাটা পেরুতে গেলে এত গাড়ি, কেউ দাঁড়ায় না, ওখানে কিন্তু গাড়ি দাঁড়িয়ে পড়ে। তো এই সমস্যাগুলো হয়। তো আমরা যখন বাইরে যাব, আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা যে দেশে যাচ্ছি সেই দেশের যে রুল, সেই দেশের যে সমাজ ব্যবস্থা, এগুলো কিন্তু সবসময় আমাদেরকে মেনে চলতে হবে, অবজার্ভ করে। কখনো ওটাকে উল্লঙ্ঘন করলে হবে না। এটা খুব জরুরি একজন ট্রাভেলারের পক্ষে, এবং এই সম্পর্কে আমরা আমাদের ভিডিওতে বলিও, বারে বলি। আমাদের দেশের ক্ষেত্রে বহু জায়গায় আমরা বলেছি, বহু জায়গায় অসভ্যতা দেখেছি। আমাদের এক দেবপ্রয়াগের ভিডিওতে শিবাজি ছবি তুলতে যাচ্ছিল, একটা গাড়ি বেশ সাউন্ড সিস্টেম বাজছে, জানলাটা নামলো, দুটো প্লাস্টিকের বোতল ছুঁড়ে ফেলে দিল রাস্তার মধ্যে, ফেলে দিয়ে চলে গেল। আমি আর কি করবো, দুটো তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেললাম। কিন্তু এবং তারপরে শিবাজি, আমি সবসময় বলি এগুলো না করতে, দেশকে ভালো, মানে আমি আমার বাড়িটা যেরকমভাবে ট্রিট করি সেটা করতে অসুবিধা কি। একটু বলি যে এখন তো প্রচুর ছেলে মেয়ে তারা আজকে ব্লগিং এ আসছেন, ইউটিউবে আসছেন বিভিন্ন ক্ষেত্রে। তো অনেক সময় শোনা যায় অনেকে খুব প্যানিকড হয়ে যায় যে তার চ্যানেলটি একদম সম্পূর্ণভাবে ডিলিট করে দেওয়া হয়েছে বা চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে। এই যে বিষয়গুলো, ধরুন আজকে একটা জায়গায় তারা ভিডিও করে করে একটা জায়গায় তারা প্রতিষ্ঠিত করলো, অনেক সাবস্ক্রাইবার এলো, ফিনান্সিয়ালি বেশ কিছুটা বেনিফিটেড হলো, তারপর দেখা গেল যে কয়েক মাস পরেই তার চ্যানেলটাই হয়তো ব্লক, সেটা নেই, তখন স্ট্রাইক হয়ে গিয়েছে। মানে এগুলো কেন হচ্ছে বা কেন হয়, বা এগুলো থেকে সাবধান থাকবে কি করে? এটা দুটো কারণে হতে পারে। এক নম্বর হচ্ছে যে চ্যানেল হ্যাক হলো। এবার চ্যানেল হ্যাক হওয়ার পেছনে যিনি চ্যানেলের হোস্ট, যার কাছে সিকিউরিটি ক্রিডেন্সিয়ালস সব রয়েছে, তার দুর্বলতা ছিল, সেই জন্যই হ্যাক হয়েছে। তিনি নিশ্চয়ই কোনো লুপহোল ছেড়েছিলেন, সেজন্যই হ্যাক হয়েছে। কারণ আমরা যখন আমাদের মোবাইল ফোন থেকে চ্যানেল অ্যাক্সেস করি, সেই মোবাইল ফোন থেকে যদি আমি কোনো আননোন লিঙ্ক ক্লিক করি, তাহলে কিন্তু মুশকিল। এই সব ব্যাপারে সাবধান থাকতে হবে। কেউ একটা মেল করেছে, আপনি লটারি জিতেছেন, এত টাকা পেয়েছেন, $5 লাখ, আপনি নিচের লিঙ্কটায় ক্লিক করে নিজের টাকা ক্লেম করুন। এই জাতীয় একটা স্ক্যামে যদি কেউ ফেসে যায়, লিঙ্কটাতে ক্লিক করে দিল, তাহলে কিন্তু সমস্যা। বা অনেক সময় এরকম হয়, আমরা যারা ইউটিউবার বা সোশ্যাল মিডিয়া আছি, আমাদের কাছে প্রচুর অ্যাডভার্টাইজিংয়ের অফার আসে যে আপনার সঙ্গে আমি কোলাবোরেশন করতে রাজি, আপনার ফেসবুক পেজে একটা অ্যাড দেবো বা ইউটিউবে একটা অ্যাড দেবো, আপনাকে সপ্তাহে $2000 দেবো বলে একটা লিঙ্ক দিয়ে দিল। দ্যাটস এ ট্র্যাপ। আপনাকে ওখানে ফাঁসলে হবে না। তো ওখান থেকে বুঝতে হবে, আপনাকে ইমেল আইডিটা দেখে বুঝতে হবে যেখান থেকে মেল এসছে সেটা স্প্যাম কিনা। এই ধরনের মেলগুলো জেনারেলি স্প্যাম হয়, সাধারণত সব মিলি প্রায় এগুলো স্প্যাম হয়। তো এগুলো মোটেও ক্লিক করা যাবে না, আননোন ডকুমেন্ট ওপেন করা যাবে না। এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে। এটা একটা শেখার ব্যাপার। আপনার পাসওয়ার্ড অবশ্যই মাসে একবার, মানে মাসে 2বার হলে ভালো হয়, ফোর্টনাইটে একবার করে চেঞ্জ করা।
এগুলো করতে হবে। তো এইসব কারণগুলো যদি এগুলো যদি ফলো করা হয় গাইডলাইন্সগুলো, তাহলে আমার মনে হয় চ্যানেল হ্যাক হওয়ার কোনো চান্স নেই। 2 নম্বর হচ্ছে কমিউনিটি স্ট্রাইক। 2 ধরনের স্ট্রাইক হয়, একটা হচ্ছে কপিরাইট স্ট্রাইক, একটা হচ্ছে কমিউনিটি স্ট্রাইক। কপিরাইট স্ট্রাইক মানে ধরুন আপনি একটা গান ব্যবহার করেছেন আপনার ভিডিওতে, যে গানটার কপিরাইট আপনার নেই। আমরা যখন মিউজিক ব্যবহার করি তখন দুটো জায়গা থেকে করি, একটা হচ্ছে ইউটিউবের নিজস্ব একটা মিউজিক লাইব্রেরি আছে, সেটার থেকে যদি আমি মিউজিক নিয়ে ব্যবহার করি ইটস কপিরাইট ফ্রি, আমি ব্যবহার করতে পারি সেটা। আরেকটা হচ্ছে আমি যদি কিনে নিই লাইসেন্স, তাহলে হবে। এর জন্য প্রচুর কমার্শিয়াল ওয়েবসাইট রয়েছে, তারা বিক্রি করে সাবস্ক্রাইব করে, আমি নাম নিচ্ছি না। তো সেই কমার্শিয়াল ওয়েবসাইটগুলো থেকে আপনি নিয়ে নিলেন, তখনও কপিরাইট আসবে না। কিন্তু আপনি ধরুন একটা পপুলার হিন্দি গান ইউজ করলেন, তাহলে কিন্তু কপিরাইট আসতে পারে। সেক্ষেত্রে আপনার চ্যানেল কিন্তু বন্ধ হবে না, কপিরাইট যতগুলো খুশি আসতে পারে। হবেটা কি, আপনার যে ভিডিওটা সেই রেভিনিউটার একটা কিন্তু স্ট্রাইক হলে সেটা খুব, এবার যদি কমিউনিটি স্ট্রাইক হয়, কমিউনিটি স্ট্রাইক কিন্তু খুব ডেঞ্জারাস। 3টে স্ট্রাইক যদি হয় আপনার চ্যানেলে, তাহলে কিন্তু আপনার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে। কমিউনিটি স্ট্রাইক হওয়ার অনেকগুলো কারণ আছে। এক তো হচ্ছে নিউডিটি, সেটা যদি দেখানো হয়, কোনো বাচ্চাকে যদি দেখানো হয় যে বাচ্চাটা ধরুন খুব বাজেভাবে রয়েছে বা কিছু, তাকে দেখানো হলো, তো সেগুলোতে আসতে পারে। আপনি নৃশংসতা দেখালেন, ফায়ার আর্মস দেখালেন, আপনি ড্রাগ দেখালেন ভিডিওতে, তো এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। কমিউনিটি গাইডলাইন্সে পরিষ্কার লেখা রয়েছে কি কি আপনি দেখাতে পারবেন না। আমরা যখন ভিডিও আপলোড করি তখন আমাদের একটা টার্মসে এগ্রি করতে হয়, সেখানেও পরিষ্কার দেখানো থাকে যে কি কি আমি করতে পারি না, এই ভিডিওতে কি কি নেই, এগুলো নেই আমি ডিক্লেয়ার করে দিই যে এই জিনিসগুলো নেই, ড্রাগস নেই আমার ভিডিওতে। তারপরেও যদি থাকে অবশ্যই আমি কমিউনিটি স্ট্রাইক খাবো, এবং সেক্ষেত্রে আমার চ্যানেল বন্ধ হতে পারে। তো দিস আর দ্য রিজনস। এগুলো মেনে চললে আমার মনে হয় যে চ্যানেল বন্ধ হওয়ার কোনো কারণ নেই। আমার অনেক সময় অনেকের কাছ থেকে দেখি যে কোনো ব্লগ যখন বানাতে যাচ্ছে, বা যারা একদম নিউ কামার, যারা নতুন আসছে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে, তারা অনেক সময় তারা একটা ভালো সেট আপ তৈরি করে তারা নামতে চায়, যাতে তাদের যে একটা রেপুটেশন তৈরি হয় এবং খুব স্বাভাবিকভাবেই তারা ফিনান্সিয়ালি বেনিফিটেড হয়। একদম শুরুর সময়টা কিভাবে এগোনোটা প্রয়োজন? নিয়মানুবর্তিতা, হ্যাঁ, মোটিভেশনে লোকজন ঝাঁপিয়ে পড়ে জলে, কিন্তু তারপর তো সাঁতারটা কাটতে হয়, সাঁতার কেটে গঙ্গাটা পেরোতে হবে, দীর্ঘ সময় সাঁতার কাটতে হবে, তখন আপনার শক্তি প্রয়োজন। তো সেটা তখনই থাকবে যদি আপনার কাছে অধ্যাবসায়টা থাকে। তো মোটিভেশনে আপনি ঝাঁপিয়ে পড়বেন, কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে অধ্যাবসায়। তো অধ্যাবসায় না থাকলে হবে না, আপনার কনসিস্টেন্ট হতে হবে। আপনি যে কাজটা করছেন সেটা নিয়মানুবর্তী থাকতে হবে, যে না আমাকে সপ্তাহে ভিডিওগুলো দিতে হবে, এডিট করতে হবে, এটা একটা কাজ, ফুল টাইম জব আমার, তবেই গিয়ে সাকসেসফুল হবেন। এবং নিজের ভুলটা দেখে শিখতে হবে, আমি ভুল করেছি এটা অ্যাকসেপ্ট করতে হবে, দেখে নিজেকে রেকটিফাই করে সেটাকে আবার ঠিক করতে হবে, করে এগিয়ে যেতে হবে। তো সেই পোটেনশিয়ালটা থাকতে হবে যে আমি সাঁতারটা কাটবো, জলে পড়ে গেছি, এবার 100 মিটার তো নয়, এটা কিলোমিটারের পর কিলোমিটার আপনাকে এগুতে হবে, সাঁতার কেটে যেতে হবে। তো এই রকম একটা ব্যাপার রয়েছে। যদি অধ্যাবসায় না থাকে, যদি নিয়মানুবর্তিতা না থাকে, যদি শেখার তাগিদ না থাকে, এটা কিন্তু খুব ভাইটাল। আপনাকে শিখে যেতে হবে। এখন আমি শিখছি প্রচুর পরিমাণে, এবং ভবিষ্যতেও আমাকে শিখতে হবে, কারণ ইটস এভার চেঞ্জিং গেম। তো এই শেখার স্পৃহাটাও থাকতে হবে। একটা মারাত্মক প্রবণতা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে কপি অনেক ক্ষেত্রেই হয়ে থাকে, কন্টেন্ট থেকে শুরু করে আপনার ভিডিও পর্যন্ত, সেগুলো কপি করে সেগুলো আপলোড করা হয় অনেক ক্ষেত্রে। তাদের ভবিষ্যৎ নেই। আমার স্টাইলটা ধরুন, আমার কন্টেন্ট কপি করলে তো আমি জেনেই যাবো, আমি ওকে স্ট্রাইক দিয়ে দেবো যে কপি করছে। ইউটিউবে এটা পসিবল, আমার কন্টেন্ট যদি কেউ কপি করে, ইউটিউব আমাকে নোটিফিকেশন পাঠিয়ে দেবে যে এই চ্যানেল তোমার কন্টেন্ট কপি করেছে, তার ভিডিওর এই পোর্শনে তোমার ভিডিও কপি হয়েছে। আমি সাথে সাথে তাকে স্ট্রাইক দিতে পারবো, হ্যাঁ, বা তাকে একটা নোটিফিকেশন পাঠাতে পারবো, তুমি নামিয়ে নাও, নাহলে আমি স্ট্রাইক দেবো। তো দিস ইজ অ্যাভেলেবল। কিন্তু যদি আমার স্টাইলকে নকল করে, আমার কথা বলা বা আমার এডিটিং স্টাইল এসব যদি নকল করে, তাহলে বেশি দিন যাবে না, তার নিজস্বতাই তো ক্রিয়েট হচ্ছে না। এখানে নিজস্বতা ক্রিয়েট না হলে সেই ব্র্যান্ডই তৈরি হবে না, সেই ইউটিউব চ্যানেলই দাঁড়াবে না। আরে ভালো প্রশ্ন এসেছে হোয়াটসঅ্যাপে, বলছেন শিবাজিদা বা পৃথ্বীজিদা এত জায়গায় ঘুরে, আচ্ছা কোনো ইচ্ছে আছে যে কোথাও গিয়ে সেটেল হওয়ার ইন ফিউচার? বা আরেকটা প্রশ্ন সঙ্গে, যদি আবার জন্মাতে হয়, তোমরা দুজনেই কি ইন্ডিয়াতেই জন্মাতে চাইবে? এটা নিয়ে আমরা মানে কি আশ্চর্যজনক ব্যাপার, এই যে কদিন আগে আমরা যখন ইউরোপে ছিলাম
তখনই এটা নিয়ে আমি আর পৃথ্বী ডিসকাস করছিলাম, এবং এটা আমি বলছিলাম ওকে যে আমি বেড়াবো সারা দুনিয়া, হ্যাঁ, কিন্তু কেউ যদি আমাকে কোটি কোটি টাকাও দেয়, দিয়ে বলে ভাই আমার দেশে থেকে যাও, আমি এবং পৃথ্বীজিৎ থাকবো না। আমরা সকালবেলায় অমরাবতীর মোড়ে থাকতে চাই, ওই চায়ের আড্ডা চাই, আমার ভগবতীর চা চাই, আমার মানে গুপি গাইন বাঘাবাইন হয়েই থাকা। একদম, অবশ্যই অবশ্যই। আমরা আরেকবার কেন, আরো 100 বার জন্মালে ভারতেই এবং এখানেই জন্মাতে চাই। এবং দুজনে ট্রাভেল ব্লগারই হতে চাও? হ্যাঁ, ট্রাভেল করতে চাই, ট্রাভেল ব্লগার হতে চাই, ট্রাভেলটা যেন করতে পারি, এরকম সারা বিশ্ব ঘুরবো। আমি 3 মাস অন্য জায়গায় গিয়ে থাকবো, আমার অসুবিধে নেই, কিন্তু তারপর আমি বাড়ি ফিরতে চাই, আমার এই জায়গাটা চাই। চায়ের দোকান, তার আড্ডা, বন্ধু বান্ধব এসব ছেড়ে যাবো কোথায়? তো অনেকেই দেখলাম অবশ্যই সব রকম সুযোগ। বাঙালি তো আড্ডা ছাড়া হয় না, সে যেখানেই যাক না কেন। বাঙালি হয়েই জন্মাতে চাই একদম। আরেকটা যেটা খুব মনে হয় যে বিভিন্ন সময় অনেক নতুন যারা ব্লগার তারা আসছেন, তারা ভালো ভিডিও করছেন তাদের কথায়, কিন্তু তারা বলছেন যে কোনো রকমভাবে আমরা সেভাবে রিচ পাচ্ছি না, আমাদের সাবস্ক্রাইবার সেভাবে তৈরি হচ্ছে না, অথচ আমরা খুব খাটছি, আমরা পরিশ্রম করছি, আমরা রেগুলার বেসিস আমরা ভিডিও দিচ্ছি। এর কি কোনো রকম ফর্মুলা, কোনো রকম কন্ডিশন? আচ্ছা, এর কারণটা আগে বুঝতে হবে। আমরা যখন শুরু করেছি 19-20 সাল, তখন কম্পিটিশনটা ছিল হচ্ছে হিন্দি ন্যাশনাল ব্লগার্স ভার্সেস বাংলায় যারা ব্লগ বানাচ্ছে তারা। তখন কিন্তু বাংলায় খুব কম সংখ্যক ট্রাভেল চ্যানেল ছিল, আজকে অসংখ্য। তো আমরা কম্পিটিশনে একটুখানি এগিয়ে গেলাম বাংলা ভাষায় ভিডিও বানানোর জন্য। যারা বয়স্ক মানুষ তারা বাংলা ভাষাটাকে পছন্দ করলেন, অনেকেই বাংলা ভাষাটাকে পছন্দ করলেন, এবং আমাদের ট্রাভেল ব্লগ পছন্দ করার মূল কারণ কিন্তু বাংলা ভাষা। যারা বাঙালিরা দেখছেন, বিশেষ করে যারা বাইরে থেকে দেখছেন, প্রবাসী বাঙালি, তারাও আমাদের প্রচুর পরিমাণে ফলো করেন, স্থানীয়রা তো রয়েছেন। তো এই যে ভাষার ব্যারিয়ারটা আমাদের জন্য কিন্তু সুবিধাজনক ছিল এবং আমাদের কাছে আশীর্বাদ ছিল। আমরা বাংলা ভাষায় ভিডিও করার জন্য একটা প্লাস পয়েন্ট পেয়েছিলাম। কিন্তু আজকের দিনে যারা ব্লগ বানাচ্ছে তারা কিন্তু কম্পিটিশনটা তাদের আমাদের সঙ্গে, মানে আমরা যারা আগের থেকে বানাচ্ছি তারা তো একটা জায়গায় পৌঁছেছি একদম। এবার এখানে র ভাবে বললে পৃথ্বীজিতের একটা কথা আছে, মানে তখন অনেকটাই খোলা মার্কেট ছিল বাংলার জন্য, রাইট। এখন সেখানে কম্পিটিশনটা অনেক অনেক বাংলায় যারা বানাচ্ছেন তাদের জন্য কিন্তু আমরা কম্পিটিটর। একটা কথা বলুন যে অনেকে যারা আসছে, ইয়াং জেনারেশন ছেলেমেয়েরা অনেকে আসছে যারা ইউটিউব করবার জন্য, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে নিজেদের প্রতিষ্ঠিত করবার জন্য, ফিউচার কি রয়েছে? মানে কতটা তারা ফিনান্সিয়ালি তারা আস্থা রাখতে পারে, ডিপেন্ড করতে পারে না এই ক্ষেত্রে? একদমই, এটা ফিনান্সিয়ালি যদি লং টার্মের ক্ষেত্রে ভাবেন তাহলে কিন্তু ইট উইল বি এ ট্রিকি গেম। কিন্তু যদি আমি ভাবি যে না সোশ্যাল মিডিয়া থেকে, আচ্ছা প্রথমে একদম র ভাবে, হ্যাঁ, যে আমার সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম কীরকম হতে পারে, ভালো হয়, যথেষ্ট ভালো। একটা কর্পোরেট সেক্টরে একটা লোক যে পরিমাণ কাজ করে যে পরিমাণ টাকা রোজগার করে তার থেকে বেশি টাকাই কামানো যায় সোশ্যাল মিডিয়া থেকে, ঠিক আছে। কিন্তু এই সোশ্যাল মিডিয়াটাকে নিয়ে যদি ওই জায়গায় আটকে যায় একজন ক্রিয়েটার, তাহলে কিন্তু মুশকিল। কারণ ওই যে বললাম, ইটস অ্যান এভার চেঞ্জিং গেম। 2 বছর 3 বছর পরপরই এটা চেঞ্জ হবে, অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। সুতরাং তাকে চেষ্টা করতে হবে ব্র্যান্ড ক্রিয়েট করা। যদি ব্র্যান্ডটা ক্রিয়েট হয় তাহলে কিন্তু সাস্টেইন করা যাবে। সুতরাং যদি শুধুমাত্র আমি এটাকে ভাবি যে ইউটিউবে ভিডিও বানিয়েই আমি সারা জীবন আমার জীবিকা নির্বাহ করব, এটা কিন্তু একটা মস্ত ভুল। এটা ভাবলে বিরাট ভুল হবে। মানে শিবাজি পৃথ্বীজিৎ আজকে এই কথাটা বলছে। অবশ্যই আমরা কখনো ভাবি না যে আমাদের এই জিনিসটা কন্টিনিউয়াসলি চলবে। এই জন্য দেখুন আমরা কিন্তু সাইমালটেনিয়াসলি আরও অনেক কিছু ব্র্যান্ড ডেভেলপমেন্টের কাজ করছি, আমাদের হাউসটাকে ক্রিয়েট করার চেষ্টা করছি, আমরা গ্রুপ ট্যুর করাচ্ছি, আমরা হোটেল বিজনেসে আসছি, ট্যুর বিজনেস অপারেশন চালু করছি। কারণ আমি জানি আমাদের এখন 53 বছর বয়স, আমরা যেভাবে ঘুরছি আমাদের দর্শকরা জানেন, সাধারণ একজন মানুষ হিসেবে সেইভাবে ট্র্যাভেল করাটা যে কি টায়ারসাম, মানে আনবিলিভেবলি, সেটা সাংঘাতিক ক্লান্তিকর একটা ব্যাপার। আমরা আফগানিস্তান থেকে ফিরলাম, 12 দিনের ট্যুর করে 4 দিন বাড়িতে রইলাম, তারপর আবার চলে গেলাম 24-22 দিনের একটা ইউরোপ ট্যুরে। ফিরে আসছি, 10 দিন বাড়িতে থাকবো, তারপর আরেক জায়গায় যাব, ফিরে আসবো, 4 দিন বাড়িতে থাকবো, আবার আরেক জায়গায় যাব। এইভাবে আমরা ঘুরছি। আমরা তো এইভাবে কন্টিনিউ করতে পারবো না, কারণ আমাদের ভিডিও দেওয়া যদি বন্ধ হয়ে যায় ইউটিউব চ্যানেল আমাদের ডাউন হয়ে যাবে। আমরা যে ইনকামটা ইউটিউব থেকে করছি সেটা পড়ে যাবে ইমিডিয়েটলি, উইদিন 2 উইকস আমাদের ইনকাম 70% কমে যাবে, ঠিক আছে।
তো এটাকে সাস্টেন করতে গেলে আমাকে এইভাবেই চলতে হবে, আর এভাবে আমি বছরের পর বছর চলতে পারবো না, কারণ আপনার শরীর পারমিট করবে না। আজকে আমি গরমে আছি, কালকে আমি ঠান্ডায় যাচ্ছি, পরশুদিন আমি আর্দ্র জায়গায় যাচ্ছি, আজকে আমি ডাল ভাত খাচ্ছি, কালকে আমি এটা খাচ্ছি, পরশুদিন আমি ওটা খাচ্ছি। আমার শরীর তো কনফিউজড হয়ে যাচ্ছে। শরীর কনফিউজড হয়ে গেলে মহা মুশকিল আর কি। আমার পেট, আপনি যেমনি বাড়িতে থাকছেন রোজ একই রকমের খাবার খাচ্ছেন, আপনার শরীর হ্যাবিচুয়েটেড, কনফিউজড না। এবার আমার ক্ষেত্রে কী হচ্ছে, পিথির ক্ষেত্রে কী হচ্ছে, আজকে এই খাবার, কালকে ও খাবার, পরশু দিনে আমার পেট তো কনফিউজড, আমার চামড়া কনফিউজড, আমার মাইন্ড কনফিউজড। তো এইভাবে আমাদের শরীর সাস্টেইন করবে না, আমরা অসুস্থ হয়ে পড়বো। তো আমাকে কি করতে হবে, আমাকে সাইমালটেনিয়াস বিজনেস গ্রো করতে হবে, আমার ব্র্যান্ডটাকে দাঁড় করাতে হবে। দ্যাট ইজ হোয়াট উই আর ডুইং। আমরা আবার ঘোরা বেড়ানোতে ফিরে আসি। খুব ভালো একটা প্রশ্ন করেছেন আশিস সরকার মুর্শিদাবাদ থেকে। তার প্রশ্ন হচ্ছে, লং ট্যুর ডেজের জন্য কি কি জিনিস মাথায় রাখা উচিত? অনেক টাইম মানে অনেক সময় সঠিক খাবার পাওয়া যায় না, সঠিক নাইট স্টে পাওয়া যায় না। আপনাদের এক্সপিরিয়েন্সগুলো শুনতে চাই, সেগুলো ফেস করার জন্য নিজেকে কিভাবে প্রস্তুত করব। ওকে, পৃথ্বী অ্যান্সার দিবি? বল। আচ্ছা, লং ট্যুরের জন্য প্রথমত আপনার ওষুধ বিশুধগুলো সব নিয়ম করে একদম নিয়ম মতো নিয়ে নেবেন। এমার্জেন্সি ওষুধগুলো নিয়ে নেবেন, পেট খারাপ, জ্বর, এগুলোর জন্য, সর্দি কাশি। আর খাবার দাবারের ক্ষেত্রে ছাতু জাতীয় খাবার অল্প জায়গা নেয় এবং সেটা অনেক দিন ধরে খাওয়া যায়। ছাতু জাতীয় খাবার আপনি সঙ্গে রাখতে পারেন। ড্রাই ফ্রুটস সঙ্গে রাখুন অবশ্যই, এই জাতীয় খাবারগুলো সঙ্গে রাখুন। আর বিভিন্ন জায়গায় কিছু কেক, বিস্কিট জাতীয় খাবার বিভিন্ন জায়গায় আপনি পাবেন, চকলেট আপনি বিভিন্ন জায়গায় কিনে নিতে পারবেন। তো আর আরেকটা কথা আমরা খুব বলি আর কি লোকজনদের, সেটা হচ্ছে ফল। আপনি যদি যে কোনো জায়গায় আপনি ফলটা পাবেন, অন্য কিছু পান না পান, দুনিয়ার যে কোনো কোনায় ফলটা পাবেন, সুতরাং আপনি ফলটা খেতে পারেন। ওদিকে খেয়াল রাখবেন, মনে রাখবেন যে আজকে আপনি একটা ডে ট্যুরে বেরোচ্ছেন, কালকে আমার ডে ট্যুরে বেরোতে হবে, এরকম একটা সিচুয়েশান। আগে আমি দুপুরে কি খাবো ঠিক নেই, দুটো কলা একটা আপেল কিনে নিজের কাছে রেখে দিন, বা একটা কেক কিনে নিজের কাছে রেখে দিন আগের দিন রাত্রে। এটা কিন্তু একটু আগে প্ল্যান করে নিলেই হয়ে যায়। তাহলে আর কোথায় গাড়ি গিয়ে দাঁড়ালো, কি খাবার পেলাম না পেলাম ওই নিয়ে ভাবতে হয় না। তো এটুকু একটু খেয়াল করলে হয়। আর ছাতু খুব উপকারী জিনিস এবং ছাতু খুব ভালো জিনিস। তো ছাতু যদি আপনি সঙ্গে রাখেন, অল্প জায়গায় অনেকটা ছাতু নেওয়া যায় এবং অল্প একটু 2 চামচ 3 চামচ খেয়ে নিলেই অনেকক্ষণ পেট ভরা থাকে। তো মুড়ি চিড়ে জাতীয় খাবার অনেকে প্রেফার করেন, কিন্তু মুড়ি অনেক জায়গা নেয় বলে আমি প্রেফার করি না। কিন্তু চিড়ে অল্টারনেটিভভাবে একটা বেটার জিনিস। চিড়ে অল্প জায়গা নেয়, ভিজিয়ে খেয়ে নেওয়া যায়, তো চিড়েটা বেটার। মুড়ি আর খই অনেক জায়গা নেয়, তো চিড়েটা খুব ভালো জিনিস, চিড়েটাও নেওয়া যেতে পারে। আচ্ছা, এই যে বলছিলেন না যে আজকে এই খাবার কালকে ওই টেম্পারেচারে বিভিন্ন সময় মানে ভ্যারি করতে থাকছে, তার জন্য কি মেডিকেলি ফিট থাকার তার কোনো আপনাদের মানে জড়িবুটি আছে? না, এটা আমরা ব্লেসড বলা যায়। আচ্ছা, সেটাই হচ্ছে ব্যাপার। আজ অব্দি একবারই আমাদের শরীর খারাপ হয়েছিল বেড়াতে গিয়ে কাশ্মীরে, তাও খেয়ে। কারণ আছে সেটা আমরা মানে যে পরিমাণ খাওয়া দাওয়া করেছিলাম, যে কোনো সুস্থ লোক মানে আমরা ওই শঙ্করাচার্যের মন্দিরে গিয়েছিলাম, তার বাইরে না ওই দুধ ফুটছিল, বুঝলেন তো, মানে ওপরে সেই বাদাম দেওয়া, ওটা ওখানে লঙ্গার চলছিল। আচ্ছা, তো আমরা সকালে ভরপেট খেয়ে গেছি, তারপর ওর দুধ মালাই দেখে আমি আরও খেয়ে নিয়েছি, তারপর হালুয়া খেয়ে নিয়েছি মানে কি একবার না 2-3বার করে খেয়েছি। আর তার আগে না মানে সারাদিনের খাবারটা বললে বুঝতে পারবে, শুরু করেছিলাম হচ্ছে লুচি, আলুর দম, অমলেট দিয়ে, তারপরে শিবাজি যেটা বললো এগুলো খেলাম, মানে শঙ্করাচার্যের মন্দিরে গিয়ে বেশ ভালো পরিমাণে অত সুন্দর দুধ ঘন কেশর দেওয়া সেটা, আর হালুয়া মানে ঘি চপচপে সেটা। দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে বাটার চিকেন আর পরোটা, আর রাতের বেলা ছিল হচ্ছে আলু দিয়ে দেশি মাটন, তার সঙ্গে ডাল ভাজা, মোটা মোটা রুটি, বাকি কি রইলো ওই সেটা ব্যাস। এবার পরদিন থেকে যখন কেন হচ্ছিল সেটা বললাম, সাবধান পরদিনের শরীর কত নেবে, হ্যাঁ পরদিন ব্যাস পেট গেল, ঠিক ওরও গেল, আমার অল্প হয়েছিল ওর বেশি হয়েছিল। যাই হোক, আমাদের চলছে সঙ্গে স্পেশালিস্ট। আমরা আমাদের সঙ্গে রয়েছেন শিবাজি পাল এবং পৃথ্বীজিৎ। এখানে আরেকটা ছোট্ট টিপস দিয়ে দিই, আপনার মাঝখানে ইন্টারাপ্ট করলাম, যারা যিনি কোশ্চেনটা করেছিলেন। আর এই সূত্র ধরেই বলছি, খাওয়া দাওয়া তারপর থেকে আমরা সতর্ক হয়ে গেছি, আমরা একদম অর্ধেক খাই বা খাওয়া দাওয়াটা, এবং রাত্রিবেলা পারলে খুব কম খাওয়া উচিত, তাড়াতাড়ি খেয়ে শরীর ফিট রাখতে গেলে এবং এখান থেকে ওখানে যাতায়াত করতে গেলে তো কম খাওয়াটা খুব জরুরি। এটা বয়সের সঙ্গে সঙ্গে ভাবলেন যে আমরা বোধহয় এতটা খাচ্ছি, একদমই
সেরকম না আর কি। না, মানুষকে দেখানোর জন্য, মানুষ যাতে সেখানে গিয়ে যেতে ওই খাবারগুলো অ্যাভেল করতে পারে, খাবারটা দেখানো আমার কাজ, কিন্তু নিজের শরীরটাকে ঠিক রেখে দেখাতে হবে। খাওয়াটা আমাদের কাজ না, সেটা সম্ভব না আর কি। ঠিক। ট্রাভেলার হিসেবে বেড়াতে গেলে খাওয়াটা একটু কম হলেই ভালো। আমরা কিন্তু দারুণভাবে আমাদের 100.1 FM গোল্ড কলকাতার যে ফেসবুক পেজ রয়েছে এবং আকাশবাণী কলকাতার যে ফেসবুক পেজ রয়েছে, সেখানে প্রচুর আমাদের লিসনাররা তারা লাইক করেছেন, অনুষ্ঠান ভালো লাগছে তাদের। আমাদের যারা দুজন গেস্ট রয়েছেন আজকে, পৃথ্বীজিৎ ঘোষ এবং শিবাজি পাল, তাদের দত্ত এবং শিবাজি পাল, তাদের যে কথাবার্তা এবং তাদের যে এক্সপিরিয়েন্স ভীষণভাবে ভালো লাগছে তারা জানাচ্ছেন। প্রচুর কমেন্ট এসছে, অনেকের কমেন্টই কিন্তু ইতিমধ্যে আমরা পড়েছি, এবং আমাদের 9903059992 এবং 22488085 একটিতে হোয়াটসঅ্যাপ বা মেসেজ সকলে জানেন, এবং 22488085 ফোন, সেখানেও লিসনাররা আসছেন, কথা বলছেন। ঘড়িতে সময় বলছে 10:33 হয়ে 53 সেকেন্ড। অনেক কিছু জানার রয়েছে, কারণ আমরা যেহেতু আজকে শিবাজি এবং পৃথ্বীজিৎকে পেয়েছি, দুজন আমাদের এই বাংলার যে ট্রাভেল ব্লগার, এবং তাদের কথা আপনারা জানছেন, শুনছেন, এবং একদম প্রথম ইনিশিয়াল স্টেজ থেকে যখন এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের বাড়ন্ত হলো, এবং সেখানে যারা ন্যাশনাল ব্লগার বিভিন্ন ভাষায় তারা ব্লগ করতেন, ট্রাভেল ব্লগ করতেন, কিন্তু আমাদের বাংলা ভাষায় কিন্তু সেই জায়গাটা ছিল না, সেই আধিপত্যটা ছিল না। সেখান থেকেই কিন্তু তারা একদম প্রথমে স্টার্ট করেছে ইনিশিয়াল স্টেজে, এবং সেখান থেকে তারা আজকে এই জায়গায় এসে পৌঁছেছে। এবং অনেক ট্রাভেল ব্লগার যারা আজকে কাজ করছেন, তাদের ইন্সপিরেশন বলা যেতে পারে এই দুজনকে। এবং বাঙালির ডেস্টিনেশন দীঘাপুরি দার্জিলিং, এর বাইরেও এবার একটু রবীন্দ্রনাথকে ধরি, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া। এক্সপ্লোরার শিবাজি, মানে পৃথ্বীজিৎ শিবাজি, তারা বাংলার আর কোন এরকম আনএক্সপ্লোর্ড জায়গাগুলোকে খুঁজে পেতে আমাদের সামনে আনতে চান? অনেক জায়গা আমরা করেওছি। গ্রামেগঞ্জে গেছি, মানে সে হচ্ছে একদমই লোকে হয়তো নাম জানেন না, ব্রজমোহনপুর বলে একটা গ্রাম, তারও ভিডিও বানিয়েছি। সেখানে গ্রাম বাংলার জীবন, সেখানকার পুরনো মন্দির, বা শিবাজি দাইঘাটে গেছিল, সেখানে কোথায় বিখ্যাত মাটন পাওয়া যায় সেখানে খেয়ে দেখানো। ঠিক আছে, কালনা কাটোয়াও ঘুরেছি আমরা। পশ্চিমবঙ্গের আনাচে কানাচে অনেক জায়গা, বর্ধমান নিয়ে ভিডিও বানিয়েছি। আমাদের ইচ্ছে আছে প্রত্যেকটা জেলায় ভালো ভালো জায়গা যেগুলো রয়েছে সেগুলো তুলে ধরা। এবং আশ্চর্যের বিষয় কি জানেন তো, যে আমরা যদি দীপুদার ভিডিও বানাই সবসময় সেটা একটা ভিউ পায়। মানে এটা একটা অলিখিত নিয়ম। আমি যদি আজকেও পুরী গিয়ে ভিডিও বানাই, আমি 2-2.5 লাখ একটা ভিউ পাই। এই কদিন আগে আমরা পুরী নিয়ে ভিডিও বানিয়েছি এবং অসাধারণ ভিউ হয়েছে তার। মানে আমি যদি আমস্টারডাম নিয়ে ভিডিও বানাই, যে ভিউ হবে, পুরী নিয়ে ভিডিও বানালে তার থেকে বেশি ভিউ হবে, বা একই রকম। সেটা কি আমাদের দেশের থেকে না বাইরের সংখ্যাটা বেশি, পার্সেন্টেজ? না, দেশেরটা বেশি, মানে পুরীটা বেশি। পুরীটা অলওয়েজ বেশি, পুরী ইজ অলওয়েজ এক নাম্বার। আচ্ছা, মানে বাইরের যে ফরেন কান্ট্রিগুলো, সেখানেও কিন্তু অ্যাকসেপ্টেন্স রয়েছে। হ্যাঁ, অবশ্যই এই ভিডিও অবশ্যই রয়েছে, যারা রয়েছে। তো এবার দীপুদার বাইরে বেরিয়ে, হ্যাঁ, দীপুদার 3টেই খুব পপুলার কন্টেন্ট সব সময়ের জন্য। এর বাইরে বেরিয়ে জেলায় ভিডিও বানানোর ইচ্ছে আমাদের রয়েছে, এবং আমরা সেটা করি এবং করব। বেশ কিছু বানিয়েছি এবং আমরা বানাতে থাকবো এটা নিয়ে। আমাদের আরও ইচ্ছে রয়েছে বিভিন্ন জেলায় যে মেলাগুলো হয় পপুলার, সেগুলো নিয়ে ভিডিও বানানো। অনেকে জানেন না, অনেকে জানেন। তো এগুলো নিয়েও ভিডিও বানানোর ইচ্ছে রয়েছে। গোয়িং হ্যাড আমরা এগুলো করবো আস্তে আস্তে। আমি একটা অন্যদিকে যাই, আপনারা যখন যান, আমি আপনাদের বেশ কিছু ভিডিও দেখেছি। ইটস নট দ্যাট যে আমি একদম খুব রেগুলার দেখি, বাট দেখেছি বিভিন্ন জায়গা, এবং খুব চমৎকারভাবে আমার 2টো জিনিস খুব ভালো লাগে। একটা হচ্ছে ইতিহাসকে ধরেন, সেখানকার কিছু সাংস্কৃতিক চেতনা বা কোনো থাকে না, মানে এক একটা স্ফুলিঙ্গ, সেই জায়গাগুলোকে আপনারা ধরেন। ভারতবর্ষের ক্ষেত্রে বলি, ওভারঅল ভারতবর্ষটার মধ্যে তার একটা অদ্ভুত ধরনের আমি ধর্মীয় বলতে ফিলান্থ্রফিক শব্দটাকে ব্যবহার করতে চাই, ধর্মীয় সাংস্কৃতিক রূপ আছে তার। মন্দির, মসজিদ, গির্জা মিলিয়ে বিভিন্ন স্থানীয় সংস্কৃতিগুলো রয়েছে। এইরকম কোনো রুটিন, এইরকম কোনো এনরুট কোনো ট্রাভেল ব্লগ করার আপনাদের কোনো পরিকল্পনা আছে? না, এটা ওইভাবে নেই, কিন্তু আমরা ধরুন কোনো একটা জায়গায় গেলাম, সেই জায়গায় এই জিনিসটাকে আমরা তুলে ধরার চেষ্টা করি স্থানীয়। একদম ওটা ধরে নিয়ে ট্যুরটা করব সেটা হয়তো নয়, ডকুমেন্টারি টাইপের হয়ে যাবে। আমরা তো মানে যেহেতু ব্লগার, আমরা ব্লগ বানাই আর কি, একটু ডিফারেন্স। আমাদের ব্লগ আর ডকুমেন্টারি একটা পার্থক্য আছে। এন্টারটেইনমেন্ট ফ্যাক্টর, সেটা আমাদের ব্লগে কোনো স্ক্রিপ্ট নেই। ডকুমেন্টারিতে একটা প্রিডিফাইন্ড স্ক্রিপ্ট আছে,
কিন্তু আমাদের ব্লগে এটাই মূল পার্থক্য। কোনো script এইখানেই পৃথ্বীজিৎ এবং শিবাজি আসতে চাইছি, এই যে আপনারা বলছেন যে আমাদের কোনো স্ক্রিপ্ট নেই, কিন্তু এখানে আমাদের প্রচুর কমেন্ট এসছে, আপনাদের সম্পর্কে জানতে চাইছে অনেকে, যারা আপনাদের নিয়মিত ব্লগ দেখে, বা অনেকেই আছে অনিয়মিত, তারাও আপনাদের সম্পর্কে জানতে চাইছে, যারা একটু কম চেনে, কম জানে। তারা বলছে যে এই যেভাবে ভিডিওগুলো আসছে, তার যে রসদটা কোথা থেকে আসে, তার বুনটটা কিভাবে তৈরি হয়, তার পেছনে কি পড়াশুনো, কি রিসার্চ, এই বিষয়টা জানতে চাইছে। ব্যাকগ্রাউন্ডের স্টোরিটা কি? ব্যাকগ্রাউন্ডের স্টোরি যেটা পড়াশুনোর জায়গা, সেটা এখন সম্পূর্ণ সাপোর্টেড বাই এআই। আগে আমাকে খুঁজতে হতো, সময় লাগতো। আজকাল আমি পারপ্লেক্সিটি ইউজ করি বা চ্যাট জিপিটি, যেটাই বলুন, তো ওকে জিজ্ঞেস করি, টেল মি এভরিথিং অ্যাবাউট কাবুল, টেল মি দ্য হিস্ট্রি অফ কাবুল, টেল মি দ্য হিস্ট্রি অফ আফগানিস্তান। এবং আজকের দিনে যারা একা একা বেড়াতে চেয়েছেন, তাদের কাছে কিন্তু খুব সহজ বেড়ানোর প্ল্যান করা, একটা জায়গাকে চেনা জানা খুব সহজ। জাস্ট এআইকে জিজ্ঞেস করুন, গুগল বক্সে লিখলেও হয়ে যায়, সার্চ বক্সে লিখলেও হয়ে যায়, তো খুব সহজেই জানা যায়। পড়াশোনার জায়গাটা ওখানেই লিমিটেড। এবার তারপরে যদি আমাদের এক্সট্রা কিছু পড়াশোনার প্রয়োজন হয়, যেমন ধরুন আমরা আফগানিস্তান যাওয়ার আগে দেশে বিদেশে পড়লাম, কি ও বললো যে কাইট রানার পর কি এটা পর, সেটা আলাদা পড়াশোনা। এবার বুনটটা আসে হচ্ছে ইনস্ট্যান্টলি। এটা অনেকে হয়তো বিশ্বাস করবেন না, আমরা ইনস্ট্যান্টলি, কোনো স্ক্রিপ্ট থাকে না, কিছু থাকে না। যখন আমরা ভয়েস ওভার করি, মনে হয় যে কোনো একটা জায়গায় ভয়েস ওভার করলে এই জায়গাটা একটু ভালোভাবে দেখানো যাবে, সেই জায়গাটুকু হয়তো আমি একটা মোটামুটিভাবে স্ক্রিপ্ট লিখে ভয়েস ওভার করলাম। সেটা খুব কম ভিডিওতে হয়, কিন্তু বেশিরভাগ ভিডিওতে আমরা ইনস্ট্যান্টলি ব্যাপারটাকে নিয়ে এগোই। এক্সটেম্পোর, একদম একদম সবই আনস্ক্রিপ্টেড। এবং আমি এক সেকেন্ড আগে জানি না আমি ওকে কি জিজ্ঞেস করবো বা আমি কি বলবো। আমার মনে হলো এটা বেড়াতে বেড়াতে এটা প্রয়োজন বলা, তো ওটা বললাম, ব্যাস। আর একটা জিনিস মানে একটা জানার ভীষণভাবে ইচ্ছে, অনেকে জিজ্ঞাসা করছেন, অনেক প্রচুর আসলে মেসেজ আসছে, প্রচুর লিসনাররা তারা জানতে চাইছেন অনেক কিছু। আমি যদি পাহাড়ের কথাই বলি, পাহাড়ের বিভিন্ন সিজন রয়েছে যাওয়ার, এবং যে সিজনগুলোয় প্রচুর মানুষ হয়, নিয়মিতভাবে যায়, মেলে জায়গা পাওয়া যায় না, একদম ঘেঁষাঘেঁষি করে চা খেতে হয়। এবার অনেকে চাই যে আমি একটু ফাঁকা অবস্থায় যাব, যেখানে ভিড় থাকবে না, আমি একটু আরামে মেলে ঘুরে বেড়াবো, বিভিন্ন আনফোকাস যে জায়গাগুলো রয়েছে সেখানে যাব। এই যে দুটো জায়গা, দুটো বৈপরীত্য, এবং দুটোর একটা আলাদা অ্যাট্রাকশন রয়েছে, ভালো লাগা রয়েছে। অবশ্যই শিবাজিরা কি চোখে দেখছে দুটো জায়গাও, এই দুটো জায়গাও চুজ করার পেছনে ওই মেন্টালিটিটাই কাজ করবে, ট্যুরিস্টিক মেন্টালিটি না ট্রাভেলার মেন্টালিটি। বেশ, হ্যাঁ। তো আপনি যদি অফবিট লোকেশানে যেতে চান, তাহলে আপনি যে শান্তি পাবেন সেটা কিন্তু আপনি ওই ভিড়ে রমরমা মেলে গিয়ে পাবেন না। ওখানে আবার একটা আলাদা মজা আছে ওই ভিড়ের মেলে, সেটা আবার ডিফারেন্ট। খাওয়া দাওয়া, হই হট্টগোল, আপনি যদি ওটা পছন্দ করেন ওখানে যান। আপনি যদি পাহাড়ে একটু নৈসর্গিকভাবে কাটাতে চান, তাহলে আমি বলবো যে না, ওটাকেই চুজ করুন। আমি যেমনি দ্বিতীয়টা পছন্দ করব। আমি মেলে যেতে অবশ্যই ভালোবাসি দার্জিলিংয়ে। দার্জিলিং আমার কাছে অন্যতম প্রিয় জায়গা, এবং বলা যেতে পারে সবচেয়ে প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা। তো কিন্তু তাও ওই ভিড়ে ঠাসা মেল বোধহয় আমি পছন্দ করব না। আমি ব্যক্তিগতভাবে চাইবো একদম নির্জন একটা পাহাড়ি জায়গায় গিয়ে 3-4 দিন শান্তিতে বসে কাটাতে, পাহাড়কে এনজয় করতে, পাহাড়ের সঙ্গে কথা বলতে, যেটা হয়তো ওই ভিড়ে ঠাসা জায়গায় হবে না। আর ওই নির্জন জায়গায় গিয়ে কিন্তু আমি খুব ভালো খাওয়া দাওয়া, একটা ল্যাভিশ থাকা বা অত্যন্ত আরামদায়ক একটা হোটেল, এসব খুঁজবো না। আমি খুব সাধারণভাবে থাকতে চেষ্টা করব, ঠিক আছে? তাতে কিছু অসুবিধে থাকতে পারে, সেগুলোকে অ্যাকসেপ্ট করবো। যেটা আমরা এবার সান্দাকফুতে সবাই গিয়ে থাকে, একটা পপুলার ডেস্টিনেশন স্লিপিং বুদ্ধা দেখার জন্য। তা সেটা এবার আমি আর শিবাজি, আমাদের সঙ্গে মাফরুতা ছিলেন, গিয়েছিলেন চান্দু বলে একটা জায়গা আর কি। সেখানে একটাই কুড়ে ঘরের মতো একটা ব্যাপার আছে আর কি, একদম বেসিক থাকার জায়গা, বেসিক বাথরুম, খাওয়া দাওয়া বলতে ওই ম্যাগি আর একটু ওই গরম ভাত, তার সঙ্গে সবজি দিয়ে ডাল একটা ওরকমই। কিন্তু সেটা ওখানে আর কেউ নেই, কিন্তু শুধুমাত্র আমরা। আর সেই যে সকালবেলা উঠে স্লিপিং বুদ্ধা যেটা দেখছি, বা সন্ধ্যেবেলা যখন সূর্যাস্তটা হচ্ছে, বিস্তীর্ণ ভ্যালির মতো এরকম অঞ্চল, সেখানে শুধু ওই হাটটা, আর কোথাও কোনো দিকে কেউ নেই, করে হাওয়া দিচ্ছে, ও ক্যামেরা নিয়ে আছে, ওকে ডাক্তার দিতে নিয়ে যাচ্ছে। ওই যে ব্যাপারটা,
ওই ফিলিংটা কিন্তু কোথাও আপনি পাবেন না, ওই ভিড়ে ঠাসা টুরিস্ট স্পটে পাবেন না। আর ওটা করতে গেলে আপনাকে এক নম্বর মনের থেকে একটু সংশয় দূর করতে হবে, একটু সাহসী হতে হবে। যদি একটু ভীতু বাঙালি হন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, ওখানে যাব, কোথায় থাকবো, কি খাবো, খাওয়া পাওয়া যাবে কি না, পাওয়া যাবে না, পাওয়া যাবে না, এক রাত খাবেন না, তাতে কি হয়েছে? এক রাত না খেলে কি লোক মরে যাবে নাকি? কিন্তু আপনি যে স্লিপিং বুদ্ধের রূপটা দেখবেন সেটা তো আজীবন আপনার চোখের মনের মণিকোটায় থেকে যাবে, যেটা আমাদের আছে। ওই যে অভিজ্ঞতাটা, রাত্রিবেলা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে পুরো দেওয়ালটা ভেঙে পড়ে যাবে বোধহয়, এরকম জোর হাওয়ার। তারপর মেঘগুলো, হ্যাঁ, আমাদের নিচে মেঘ, এরকম মনে হচ্ছে সমুদ্র ঢেউ খেলানো, ঠিক সামনে কাঞ্চনজঙ্ঘায় সূর্যাস্ত হচ্ছে উল্টো দিকে। তো এই যে জিনিসটা, এই রূপটা, এটা আপনি কোথায় পাবেন? খাবার পেলেন না, ম্যাগি খেয়ে রইলেন, একটা অন্যরকমের প্রশান্তি, অন্যরকমের প্রশান্তি অবশ্যই। ডক্টর দেবব্রত হাজরা হায়দ্রাবাদের শ্রীনিধি ইউনিভার্সিটি থেকে লিখছেন ফেসবুকে, বাস্তব পরিস্থিতিকে তুলে ধরার জন্য আপনারা এতটা জনপ্রিয়। আমি আপনাদের প্রত্যেকটি ভিডিও দেখি, মধ্যবিত্তের মনস্তত্ত্ব আপনারা বোঝেন, বিতর্কিত মন্তব্য করতে আপনাদের কখনো দেখিনি, এটা ভীষণভাবে শিক্ষণীয়। একটা সাজেশন রইল, ইংলিশে সাবটাইটেল দিতে পারেন আপনাদের ভিডিওগুলোতে, এতে রিচ আরও বাড়বে বলেই মনে হয়। আপনাদের অনেক শুভকামনা। হ্যাঁ, আন্তরিক ধন্যবাদ ডাক্তারবাবু। আমরা ইংলিশে সাবটাইটেল চালু করেছিলাম মাঝে, তারপর যিনি করছিলেন তিনি আবার ব্যস্ত হয়ে পড়েন, তার জন্য আর করা হয়ে ওঠেনি। তো আমরা চেষ্টা করব এটা মাথায় রাখতে এবং এরপর নিয়মিতভাবে সাবটাইটেলগুলো দিতে ভিডিওর, অবশ্যই। তবে একটা জিনিস হয়েছে এখন, সেটা হচ্ছে গুগল এআই অটোমেটিক্যালি আমাদের ভিডিওগুলোকে ট্রান্সলেট করছে। আমি সেটাকে মাঝখানে অন করেছিলাম, তাতে ভয়েসেই মানে অটোমেটিক্যালি ইংলিশ ডাব হয়ে যাচ্ছে। কিন্তু তাতে একটা সমস্যা হয়েছে, যারা আমাদের নর্মাল দর্শক তারা চ্যানেলটা খুলেই দেখছে ইংরেজিতে হচ্ছে। এবার ওখানে সেটিংসে গিয়ে জাস্ট ভাষাটা চেঞ্জ করে দিলেই বাংলায় হবে, নর্মাল ডাবটা হয়ে গেছে। তো তার সেটিংসে অনেকে বুঝতে পারেনি, তারা আবার রেগে গেছে, প্রবীণ মানুষ অনেকে বিশেষ করে, যে ইংরেজিতে শিবাজীবাবু আপনি কেন বলতে শুরু করলেন। ঠিক ঠিক। তো আমি এখানে পড়লাম ফ্যাসাদে, বললাম কি যারা এক্সিস্টিং দর্শক তারা তো বুঝতে পারছেন না, তাদেরকে বললামও আমি একটা কমেন্টে যে আপনি সেটিংসে গিয়ে জাস্ট চেঞ্জ করে দিন, তাহলেই হয়ে যাবে, ডিফল্ট আপনার ইংলিশ হয়ে আছে। একদম। শিবাজি, একটা কথা জানার খুব ইচ্ছে, সেটা হচ্ছে যে আমরা এর আগেও অনেক অনুষ্ঠান করেছি এবং সেখানেও এক্সপার্টরা নানান রকম কথা বলেছেন, লিসনাররাও জানতে চায়। যেহেতু বেড়ানো হচ্ছে আমাদের পায়ের তলায় সর্ষে, এবং সেহেতু আজকে যেরকমভাবে আমরা ইউটিউব, ফেসবুকে অভ্যস্ত হয়ে পড়েছি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমেই তো আজকে আমাদের সমস্ত কিছু কানেক্টিভিটি, এবং হোটেল বুকিং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি প্রচুর মানুষ তারা অনলাইনে হোটেল বুক করছেন, এবং বুক করার পরে তারা যখন হোটেলে যাচ্ছেন তখন দেখছেন যে যেখানে তিনি বুক করেছিলেন সেখানে বুক হয়নি, অর্থাৎ ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি। এটা প্রচুর পরিমাণে বেড়েছে। একদম। কি বলবেন? এখানে সতর্ক থাকতে হবে। এখানে কিভাবে সতর্ক থাকা? অনলাইনে আপনি যেখানে বুক করছেন, প্রথম কথা ভালো ট্রাভেল এজেন্ট, এস্টাবলিশ ট্রাভেল এজেন্ট যাদের সার্টিফিকেট রয়েছে গভর্নমেন্টের, তাদের থ্রু দিয়ে বুক করা, সেটা জাজ করে নেওয়া, তাদের অফিস দেখা, এটা প্রথম কথা খুব জরুরি। 2 নম্বর কথা, আরেকটা জিনিস হয়, ধরুন আপনি XYZ হোটেল খুঁজছেন ইন্টারনেটে, খুঁজে দেখলেন XYZ হোটেলের এগেনস্টে খুব পপুলার একটা হোটেল XYZ সে পুরীতে, তার এগেনস্টে একটা নাম্বার। এবার আপনাকে কেউ একজন বলছে এটা XYZ হোটেলের নাম্বার, কিন্তু আসলেই যে ওটা XYZ হোটেলের নাম্বার সেটা আপনি শিওর হচ্ছেন কিভাবে? সেটা তো যে কেউ, আমিও একটা ইন্টারনেটে পোস্ট দিয়ে রাখতে পারি যে আমি এই XYZ হোটেলের মালিক, এটা হচ্ছে আমার নাম্বার। এখানে আপনি তো বুঝতে, এইটাই বলছি, একই ধরনের ওয়েবসাইট, একই ধরনের পোস্ট, না ওয়েবসাইটে কিন্তু পার্থক্য আছে, পার্থক্য রয়েছে, কিন্তু সেটা তো মানুষ বুঝতে পারছে না, অনেকেই বুঝতে পারে না, এবং যে কারণে এই সমস্যাগুলো উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। এবার এখানে না 1 নম্বর কি সাজেশন থাকবে? সাজেশন থাকবে সতর্ক হওয়া, বারবার সতর্ক হওয়া। পয়সা দেওয়ার আগে যত রকম রেফারেন্সে আপনার যদি কোনো পরিচিত লোক গিয়ে থাকে, বা আপনাদের যদি কোনো ট্রাভেল গ্রুপ থাকে, সেসব জায়গায় জিজ্ঞেস করে নেওয়া যে এটাই নম্বর তো, একে আমি পয়সা দিচ্ছি, এটা সঠিক তো? আমার কাছে কিন্তু এরকম মেসেজ প্রচুর পাই আমি, মানে প্রচুর মানে কি অনেক, অসংখ্য, যে ইনি আমার কাছে টাকা চাইছেন, আমি এটা এই হোটেলই তো আমি বুক করবো, তো এটা ইটস ওকে যে আপনারা এটা করতে পারেন। কিন্তু এর জন্য কোনো প্রপার সার্ভিস প্রোভাইডার নেই যে আপনাকে এই সর্ট আউটটা করে দেবে, কেউ নেই। আপনাকে নিজের থেকে ইনটিউশন দিয়ে বুঝতে হবে যে এই ওয়েবসাইটটাই এই হোটেলের তো,
ওটা ফ্রডুলেন্ট ওয়েবসাইট নয় তো। সবচেয়ে বড় অসুবিধাটা হয় বিভিন্ন অ্যাগ্রিগেটার সাইটগুলো যেগুলো রয়েছে, আমি নাম নিচ্ছি না, সেটা বোধহয় উচিত হবে না, সেখানে থ্রু দিয়ে যখন বুক করেন তখন সমস্যাটা হয়। তো সরাসরি কলকাতায় যারা এস্টাবলিশড ট্রাভেল এজেন্ট তাদের থ্রু দিয়ে বুক করা যেতে পারে, তাদের অফিসে গিয়ে, সেটা একটা ওয়ে। যদি ওয়েবসাইট সঠিকভাবে জানা থাকে সেখান থেকে বুক করুন, সেটা আরেকটা ওয়ে। আর এছাড়া তো আমার আর রাস্তা জানা নেই। একটা অন্যরকম প্রশ্ন এসেছে, নামটা বলছেন সুরজিৎ চন্দ্র সাহা, হেয়ার স্কুল টিচার, সিনিয়র ডিভিশন, কলকাতা। হাউ ইজ পৃথ্বীজিৎ দাস অ্যাঙ্কেল বোন? Was Raju the real instigator which led to the accident? Is it something related to this Vitu Bangali and the horror experience felt by Shivaji Da? Was a bit of the horror feeling? No, it's not like that. পৃথ্বীজিতের অ্যাঙ্কেল কেমন আছে পৃথ্বীজিৎ বলুন। এখন তো আগের থেকে অনেকটাই বেটার, তবে এতদিন বাচ্চা ছিল বলে পুরোটা এখনো রয়ে গেছে। কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে সেটা বেড়াতে গিয়ে? হ্যাঁ, আমাদের কৈলাস ট্যুরে গিয়ে হয়েছিল। যেটা হয়েছিল সেটা আমরা দেখিয়েছি ভিডিওতে। ভিডিও দেখেছি, তারা জানে সেখানে যাচ্ছি না। তাই এখানেও অনেকটাই বেটার, কারণ আফগানিস্তান ঘুরে এলাম, ইউরোপ ঘুরে এলাম, অল্প ফোলা এখনো আছে, এটা হাঁটতে চলতে চলতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, ইটস রিকভারিং। আর বাকিটা হচ্ছে যে নো, ইটস নট লাইক দ্যাট। আমরা একটা টিম হিসেবে গিয়েছিলাম এবং আমরা এনজয় করছিলাম, আনন্দ করছিলাম। হঠাৎ করে আমরা মজা করি, বেড়াতে গেলে খুব মজা করি, যেমনি বন্ধু বান্ধবরা বেড়াতে গেলে করে আমরাও তাই করি। তো মজা করতে করতে এটা ঘটেছে। তো ওই একটা পপুলার সিনেমা ছিল ওই স্পটে আর কি। তো ওই পপুলার সিনেমাটা নকল করতে গিয়েছিল পৃথ্বীজিৎ, যে পপুলার সিনেমায় অক্ষয় কুমার ওপর থেকে লাফিয়ে লাফিয়ে নেমেছিল, ও লাফিয়ে লাফিয়ে নামতে গিয়েছিল, জাস্ট একটা মজার থেকে করা আর কি। সেটা করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। তো এবার এখানে তারপর যা কনসিকুয়েন্সেস হয়েছে, উই ফেসড দ্যাট, ইউ অলওয়েজ রেডি টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। তো এটা হয়েছে, মেনে নিয়েছি আমরা, অ্যাকসেপ্ট করে নিয়েছি। ও কৈলাস যেতে পারেনি, আমরা গিয়েছি, তো ইটস ওকে, যা হয়েছে হয়েছে। তবে সাবধান হয়ে গেছি আমরা অনেক এখন। পাহাড় নাকি সমুদ্র, কাকে কোনটা বেশি টানে? আমার বাড়ির বাইরে গেলে যে কোনো জায়গা ভালো লাগে। আমি বেড়াতে ইভেন হেঁটে হেঁটে যদি আমি পানিহাটি গঙ্গার ঘাটে যাই তাও ভালো লাগে। বাহ, আমি তো অবশ্যই পাহাড়কে সবসময় এগিয়ে রাখি, তবে সব জায়গায় তো অবশ্যই ভালো লাগে। কিন্তু যদি একটা জায়গায় না বলতে হয় কোথায় আমি গিয়ে শান্ত হয়ে ছবি কাটাতে চাই, তাহলে আমি অবশ্যই পাহাড়। আচ্ছা, দেশ বিদেশ কোন জায়গা? না, ওটা ওই একই রকমই, মানে দেশ বিদেশ আমরা এখন বেড়াতে যাওয়া সিলেক্ট করি। এখন সেটাকে আমরা চুজ করছি না ট্রাভেলার হিসেবে, যেটা আমাদের কর্তব্য, বা এখন ইউটিউব এক্সপ্লোরার শিবাজি হিসেবে যেটা আমাদের দায়িত্ব আর কি, যে আমরা নিজেরা দেশ এবং বিদেশ যতগুলো জায়গা আমাদের পক্ষে যাওয়া সম্ভব যাবো, এবং আমাদের যারা দর্শক বন্ধুরা আছে তাদেরকে দেখাবো ঘুরিয়ে। এখানে আরও একটা কথা অ্যাড করার আছে, সেটা হচ্ছে যে আমরা এখন জায়গা চুজ করি আমাদের ভিউয়ের কথা ভেবে, দর্শকদের চাহিদার কথা ভেবে, এবং কম্পিটিশনের কথা ভেবে অবশ্যই। তো এই জিনিসগুলো রয়েছে। এমন কোনো জায়গা চুজ করার চেষ্টা করি যে জায়গাটা দর্শকরা অবশ্যই দেখবেন। আজকে দেশের মধ্যে কতগুলো পপুলার জায়গা আছে, যেমন আমি একটু আগে বললাম পুরী, দার্জিলিং, এদের যদি ভিডিও বানাই সব সময় দেখবেন দর্শকেরা। কিন্তু তার বাইরে কিছু কিছু জায়গা আছে দেশের মধ্যে যেগুলো খুব দেখবেন লোকে, যেমন ধরুন কেদারনাথ যদি আমি যাই, কি আমি যদি রাজস্থানের ভিডিও বানাই, এগুলো খুব পপুলার ডেস্টিনেশন। এগুলো আমাদের মাথায় রাখতে হয় যে কোন জায়গায় গেলে লোকে একটু হলেও ভিডিওটা দেখবেন, কারণ আমাদের কমার্শিয়াল সাকসেস খুব ভাবতে হয়। তো এবার যখন বিদেশের ভাবি আমরা, তখন আমরা চিন্তা করি যে কোন জায়গাটা দেখলে গেলে পরে দর্শকরা সেটার ভিডিওটা দেখবেন। এগুলো ভেবে চিন্তে আমরা ডেস্টিনেশন ডিসাইড করি। আমরা তো শিবাজি দীঘা, পুরী, দার্জিলিংয়ের কথা শুনলাম, আমরা স্বদেশ বিদেশের বিভিন্ন জায়গার কথা শুনেছি। পৌষ মেলা, হ্যাঁ, বা আমি বলতে পারি রঙের সময় যে দোল উৎসব, হ্যাঁ, অবধারিতভাবে শান্তিনিকেতনের আমরা প্রচুরবার গিয়েছি এবং পৌষ মেলায় গত বছরও ভিডিও বানিয়েছি। ফিলিংটা কেমন? অসাধারণ, অসাধারণ ফিলিং। সবসময় যেতে চাই, থাকতে চাই, এনজয় করতে চাই, কিন্তু সবসময় তো হয় না। কিন্তু গত বছর সুযোগ হয়েছিল, পৌষ মেলায় আমরা ছিলাম শান্তিনিকেতনে। আর দোলে শান্তিনিকেতনে আমি 2বার ছিলাম, ভিডিও বানানো হয়নি, চেষ্টা করবো গোয়িং অ্যাহেড অবশ্যই। উল্টো দিকে চলে যাই, আফগানিস্তান গেছিলেন, হ্যাঁ, অসাধারণ। মানে আমাদের তো আফগানিস্তান নিয়ে একটা না জানা অনেক কিছু রয়েছে, যেহেতু অনেক রকম টার্ময়েলের মধ্য দিয়ে দেশটি গেল গত 2-3 দশক ধরে। সেই আফগানিস্তানকে কেমন দেখেছেন? আফগানিস্তানকে দেখেছি যে এই 50 বছর, 2-3 দশক, 5 দশক, একদম। তো 5 দশক ধরে দেশটা সাফার করেছে। তারপরেও
দেশের মানুষজন এত কি করে হাসতে পারে সেটা একটা আশ্চর্যের বিষয়। আফগানরা কিন্তু খুব রসিক হয়, হ্যাঁ, প্রচণ্ড রসিক। যেরকম সৈয়দ মুজতবা আলী লিখেছিলেন বইয়ে, এক্স্যাক্টলি সেরকমই রসিক সবাই। এবং ওরা খুব অতিথিপরায়ণ হয়। রাস্তাঘাট খুব ভালো, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপারটা খুব ভালো, কোথাও কোনো কেয়স নেই। তবে যান চলাচল, যানজট রয়েছে, আর ওই সবাই খুব হর্ন মারে। আর আফগানরা খুব একরোখাও হয়, জানেন তো। পাঠানরা সাংঘাতিক একরোখা, মানে এটা আমি লিখেও ছিলাম একটা লেখায়, যে গাড়ি চালাচ্ছে আর যে রাস্তা পার হচ্ছে, যদি সামনাসামনি হয়ে যায়, যে রাস্তা পার হচ্ছে সেও নড়বে না, জায়গা ছাড়বে না, যে গাড়ি চালাচ্ছে সেও একই গতিবেগে একই সরল লেখায় যাবে, সেও নড়বে না। লাগলে লেগে যাক, এও ভাববে আমায় মেরে দিলে মেরে যাক, মেরে যাক। মানে এরকম একটা একরোখা টাইপের আর কি ওরা। ফ্লেক্সিবল নয়, না ফ্লেক্সিবল বলতে হ্যাঁ নয়, কিন্তু এই জায়গাগুলোতে একরোখা আর কি, কীরকম একটু একরোখা। কিন্তু যদি আপনি ওদের কাছে সাহায্য চান কোনো বিপদে পড়ে, ওরা কিন্তু আপনাকে সাংঘাতিকভাবে সাহায্য করবে। আর ভারতীয় হিসেবে ভারতীয়দের ওরা সাংঘাতিক পছন্দ করে, ভালোবাসে। খুব অসুবিধার মধ্যে পড়েছেন বাইরে গিয়ে, বিশেষত ব্লগ বানাতে গিয়ে, এরকম কোনো ঘটনা? না, খুব কম হয়েছে, খুব রেয়ার। একবার ওই আমরা কেনিয়াতে যখন ছিলাম, তো কেনিয়ার সেকেন্ডারি মার্কেট, যেটাকে চোর বাজার বলে, সেখানে আমি একটা ভিডিও বানাতে গেছিলাম। তা সেখানে কিছু দূর যাওয়ার পর বুঝতে পারি যে আশেপাশের মানুষজন আমাদেরকে একটু অদ্ভুতভাবে দেখছেন, বা আমাদেরকে আস্তে আস্তে গিয়েছেন বা ফোর্স করছেন যে এই জিনিসটা কিনতে হবে, এটা করতে হবে। একজন তো এসে বলছিল যে যাতে অসুবিধা না হয় আমি তোমাদেরকে গাইড করছি, তার বিনিময়ে আমাকে এত টাকা দিলেই চলবে, তোমাদেরকেও হাত দেবে না, তোমরা ছবি তোলো। ওরকম একটা সেই মুহূর্তে শিবাজির মাথায় এসেছিল। শিবাজি দুম করে বললো, দেখো আমরা যেখানে ভিডিও করতে এসেছি, তোমাদের যে এখানকার যে শহরের যে কমিশন আছে কিন্তু জানি আমরা এখানে। মানে আমি সাথে সাথে ওই রকম একটা অ্যাক্টিং করেছিলাম আর কি। তুমি জানো আমি এখানে যে এসছি, এটা আমরা দুজন যে কে আমাকে পাঠিয়েছে তোমাদের শহরে, আমি কমিশনারের নামটা জানতাম, যাই হোক এই ইনি পাঠিয়েছেন, কিন্তু ইনি কিন্তু জানেন আমি এখানে আসছি। এবং তারপরেই আমরা আবার মানে ওটা বলতে বলতে আর কি ঘুরে আস্তে আস্তে ব্যাক করে চলে এসেছি। বলা যায় একটু মনে হয়েছিল যে কিছু হলেও হতে পারে, এছাড়া তো তেমন কিছু নয়। না, খুব একটা বেশি অসুবিধার সম্মুখীন কোথাও হয়নি। আমরা রাত বিরেতে অড জায়গায়, অড সিচুয়েশনে, অড পজিশনে ছিলাম, কিন্তু অসুবিধে কিছু হয়নি। কাকলি দাস ঠাকুর তিনি বলছেন, মাঝে মাঝে আপনাদের নিজেদের জন্য কি ঘুরতে কোনো ইচ্ছা করে না? অবশ্যই করে, আলবাত করে, প্রচুর করে। এবারই আমরা যখন ইউরোপ ট্যুরে, একটা ট্যুরে গেলে যখন শেষের দিক হয়ে আসে না, তখন খুব ক্লান্ত হয়ে পড়ি এবং হোমসিক হয়ে পড়ি। তখন আমাদের ইচ্ছে করে নিজেদের মতো সময় কাটাতে। এবার যেমনি একদম ইউরোপ 22 দিনের ট্যুর ছিল, শেষের দিকে আমাদের বন্ধুর ছেলের বাড়িতে ছিলাম, ওই বন্ধুরাও এসেছিল, পার্থ রুবি, অনেকেই আমাদের দর্শকরা চেনেন তাদেরকে। তো ওখানে আমরা শেষের দিকে অনেকটা নিজেদের মতো করেই ঘুরেছি, নিজেদের যেরকম ইচ্ছে করেছে সেরকমভাবেই থেকেছি। সেটা খুব মজার হয়েছিল শেষ 4-5 দিন। হ্যাঁ, নিজেদের জন্য বেড়াতে খুব ইচ্ছে করে, চাই নিজেদের জন্য বেড়াতে। সেই জন্যই আমরা আস্তে আস্তে এই ব্র্যান্ডটাকে ডেভেলপ করছি, যাতে আরেকটু বেশি সময় আমরা পেতে পারি নিজেদের জন্য। আজকাল নিজেদের সময় খুব কমে গিয়েছে। সুইজারল্যান্ড কবে বেড়াতে যাবে? সুইজারল্যান্ড দেখুন, এইমাত্র তো ইউরোপ ঘুরে এলাম, আর ইউরোপ তো দেখলাম, কোনো এক সময় নিশ্চয়ই যাব। তবে কবে যাব বলা খুব মুশকিল। সুইজারল্যান্ডের আগে হয়তো আমরা দক্ষিণ আফ্রিকা যাব বা জাপান যাব, ঠিক আছে, এইসব জায়গা যাব। না, দক্ষিণ আফ্রিকা তো ঘুরে এসেছেন না, ইস্ট আফ্রিকা গিয়েছিলাম। ইস্ট আফ্রিকার কাছে দক্ষিণ আফ্রিকা যায়নি। এবার আমাদের জাপান যাওয়ার খুব ইচ্ছে, জাপান এখনো যায়নি, জাপানটা যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, অলিম্পিক থেকে শুরু করে বিশ্বকাপ যখন যেখানে হয়, সেই সময় যাওয়ার কোনো রকম প্ল্যান থাকে না বা ভবিষ্যতে? ইচ্ছে থাকে। এবার যেমন ধরুন সামনের বছরই হচ্ছে আমেরিকায় বোধহয় বিশ্বকাপ, হ্যাঁ। তো কিন্তু সেই সময় খরচ সাংঘাতিক বেড়ে যায়। মানে প্লেন ভাড়া যদি আপনি দেখেন ওই বিশ্বকাপ চলার সময়, আগেরবার বোধহয় কাতারে হয়েছিল, তাই না? তখন আমি একবার ভেবেছিলাম যাব, কিন্তু প্লেন ভাড়া দেখে পিছিয়ে এসেছিলাম। মানে 3 জন মানুষের প্লেন ভাড়া একজনকে দিতে হবে আর কি, এরকম একটা আনুষঙ্গিক সব খরচাই বেড়ে যাবে। তো সেই সময় যাওয়াটা মানে ইকোনমিক্যালি অতটা ভায়াবল নয়। ঠিক। এই যে দেশগুলো ঘুরেছেন, আমি একটু ভাগ করে করে যাই। এশিয়ার দেশ যেগুলো ঘুরেছেন, সব থেকে কমফোর্টেবল মনে হয়েছে খুব ভারতের কাছাকাছি কোন জায়গা? শ্রীলঙ্কা। আচ্ছা, একদম। আমি দক্ষিণ ভারত আর শ্রীলঙ্কার মধ্যে পার্থক্য করা খুব মুশকিল। আচ্ছা,
খাওয়া দাওয়া কালচার অনেক কিছুতেই ভালো লাগে। শ্রীলঙ্কা খুব সুন্দর জায়গা এবং কমফোর্টেবল জায়গা, খুব সস্তা জায়গা। মানে ভারতের কাছে সবচেয়ে ভালো বিদেশ আমার কাছে সবসময় শ্রীলঙ্কা, সবসময়। থাইল্যান্ড নয় কিন্তু, শ্রীলঙ্কা। আচ্ছা, হ্যাঁ থাইল্যান্ড থেকেও সস্তা। হ্যাঁ, সস্তার জন্য শুধু না, সস্তা, সুন্দর, প্রকৃতি, সৌন্দর্য সব মিলিয়ে মিশিয়ে বললো ব্যাপারটা। বাইরের জায়গা আপনি যখন শ্রীলঙ্কার কথা বললেন, থাইল্যান্ডের কথা বললেন, আর কোন কোন জায়গা রয়েছে যেটা খুব পকেট ফ্রেন্ডলি, মানুষের যাওয়ার ইচ্ছে রয়েছে, সহজেই ঘুরে আসতে পারে? কাজাকস্তান, উজবেকিস্তান, এই জায়গাগুলো পকেট ফ্রেন্ডলি, এই জায়গাগুলো ইজিলি বেড়ানো যায়। কাজাকস্তান তো ভিসা ফ্রি, উজবেকিস্তানের ভিসা 2 দিনে চলে আসে। আর এছাড়াও ওর আশেপাশে তুর্কমেনিস্তান আছে, সেটাও ইজি। ভুটান, নেপাল তো আছেই, বিদেশ যদি বলেন আপনি তাহলে ভুটান খুব সুন্দর জায়গা, যদিও সেখানে খরচ বেশি। থাইল্যান্ড ছাড়াও আমি যাইনি, বাট বালি ইজ ভেরি গুড। ভিয়েতনাম খুব সুন্দর, সস্তা, পকেট ফ্রেন্ডলি, আমরা যাইনি, যাব। কম্বোডিয়া, হ্যাঁ আমরা কম্বোডিয়া গিয়েছি, অসাধারণ লেগেছে। কম্বোডিয়া খুব ভালো। আঙ্কর ভাট টেম্পল আমার মনে হয় ভারতীয় হিসেবে সবার দেখতে যাওয়া উচিত। হ্যাঁ, আঙ্কর ভাটের টেম্পল অসাধারণ টেম্পল, সবচেয়ে বড় হিন্দু মন্দির সারা বিশ্বে, বিষ্ণু মন্দির। তো ওটা অবশ্যই দেখতে যাওয়া উচিত সবার। এবং কম্বোডিয়া খুব ইজিলি অ্যাক্সেসেবল, খরচাও খুব কম। এবার আমরা এটা মোটামুটি আপনারা ইস্ট এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া রইলেন, একটু বা মিডল ইস্ট বা একটুখানি আমি এশিয়া যদি যাই, দুবাই গিয়েছিলাম। তো দুবাই খুব ঝাঁ চকচকে পলিশড একটা শহর, যেটা মরুভূমির মাঝখানে মানুষরাই তৈরি করেছে। তো দুবাই গেলে যে মেন্টালিটি আর শ্রীলঙ্কা গেলে যে মেন্টালিটি, দুটো এক হলে হবে না। দুবাই হচ্ছে আপনার টোটালি একটা পলিশড, সিভিলাইজড একটা দারুণ শহর। তো ওখানে কিন্তু সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য কিছু নেই। হ্যাঁ, আমরা একটা আলাইন বলে জায়গায় গিয়েছিলাম, মরুভূমির মাঝে একদম বাগান হিসেবে ওই শহরটা গড়ে উঠেছে, সেটা খুব ভালো লেগেছিল। দুবাইও খুব ভালো লেগেছিল, কিন্তু দুবাইয়ে আপনাকে মজাটা খুঁজতে হবে মানুষজনের মাঝে, মলে, শহরের মাঝে, ওই মজাটা খুঁজতে হবে, বেড়ানোর মজাটা। দুবাইতে গেলে আপনি অন্যভাবে কোনো মজা পাবেন না, আপনাকে ওই শো দেখতে হবে। ডলফিন শো দেখে যেমনি আমরা খুব মজা পেয়েছিলাম। এই মুহূর্তে আমরা আমাদের যে ফেসবুক লাইভ, সেই ফেসবুক লাইভে আমরা আমাদের লাইভ, যদিও ঘড়ির কাঁটা বলছে 11টা, তবু আমরা একটু কন্টিনিউ করছি, কারণ আমাদের দর্শকদের প্রচণ্ড চাহিদা রয়েছে। বিশেষ করে আপনাদের দুজনকে এভাবে দেখতে পেয়ে তারা করেছেন। যারা রেডিও শুনছেন তারা 11:10 জয়েন করবেন। আমরা এই 10 মিনিট ফেসবুকে একটু কন্টিনিউ করে যাচ্ছি। একদম এবার একটু চলে যাই, ইউরোপ ঘুরে এসেছেন, সাউথ আমেরিকার দিকে বসে রয়েছেন, এটা নিয়ে আমার খুব ইন্টারেস্ট রয়েছে। কিন্তু সাউথ আমেরিকা বলতেই আমরা বুঝি আমাদের ফুটবলের একদম সেই জন্য ইনহেরিটেন্স। হ্যাঁ, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু খেলার ধরনগুলো মানুষের একটা হয় না, আমাদের ভারতীয় ফুটবলে দেখবেন একটা বোহেমিয়ান ক্যারেক্টার আছে, আমরা বড় ক্যারেক্টার তাদেরকে এইভাবে যে ভালো ড্রিবল করে, ওটা সাউথ আমেরিকা জুড়েই তাই, যে কোনো দেশের মধ্যেই তাই। এই জায়গাগুলো যে আপনারা যাচ্ছেন, আপনি তো প্রথমেই বলে দিয়েছেন শিবাজি যে হ্যাঁ আপনি একদম টোটালি প্রফেশনালি নিচ্ছেন, কিন্তু একই সঙ্গে কোন ফিচারটাকে ধরার ভাবটা রয়েছে বিশেষ করে সাউথ আমেরিকায় গেলে? হ্যাঁ, অবশ্যই অ্যামাজনের জঙ্গল আর ফুটবল, এই দুটো হচ্ছে প্রাইমারি সাউথ আমেরিকায় গেলে। ও তো বলেছে আমরা সেটা নেক্সট ভিডিও খবরে। তো অবশ্যই আমরা যদি ব্রাজিল যাই, আমরা যদি আর্জেন্টিনা যাই, তাহলে ব্রাজিল গেলে পেলের বাড়ির সামনে যাবো না, হবে না। আর্জেন্টিনা গেলে মারাদোনার বাড়ির সামনে যাবো না, হবে না। মেসির বাড়ির সামনে যাবো না, হবে না। হ্যাঁ, তো অবশ্যই এগুলো আমরা খুঁজে বার করার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব, ওর এবং আমার দুজনেরই ইচ্ছে, কোনো একটা ম্যাচ দেখার যদি সম্ভব হয়, যদি চলে, তখন আমি জানি না সেই সময় যাব কিনা, তাও চেষ্টা করব। বা লোকাল ফুটবল, লোকাল মানুষেরা তাদের ক্লাবে কিভাবে ফুটবল খেলে, ছোটবেলার বাচ্চারা কিভাবে খেলছে, ওখানের স্থানীয় বাচ্চারা স্থানীয় মাঠে কিভাবে খেলছে ফুটবল, সেগুলোকে যদি আমরা দেখি এবং দেখাই, আমার মনে হয় আমাদের দর্শকরাও খুব আনন্দিত হবে। ফুটবল কালচারটা, হ্যাঁ, ফুটবল কালচারটা অবশ্যই বড়, একদম একদম। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ গেছেন? না, যায়নি। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ যাওয়ার খুব শখ আমাদের, এবং আমাদের ভিসা ফ্রি অনেক জায়গায়, ওখানে ভিসার চাপ নেই ক্যারিবিয়ানে, কিন্তু কস্টলি, এখান থেকে প্লেন ভাড়াই অনেক বেশি। হ্যাঁ, তো ওটাও চেষ্টা করব আমরা যাওয়ার, কারণ ভিভিয়ান রিচার্ডস আমার অন্যতম প্রিয় একজন খেলোয়াড়। হ্যাঁ, অবশ্যই ব্রায়ান লারাও তাই। তো
তো আমরা ছোটবেলা গর্ডন গ্রিনিচ, হেইন্স, হেইন্স, হ্যাঁ, Gus দুজো, এদের দেখে লয়েড। বড় হয়েছে। ক্লাইভ লয়েড বলুন। তো ও যেটা বললো খরচের ব্যাপারটা আর কি, যেহেতু আমরা বাংলায় কন্টেন্ট বানাই আর কি, প্যান ইন্ডিয়া চ্যানেল আমাদের না, সেই জন্য প্যান ইন্ডিয়া চ্যানেলগুলো যেরকম অনাসে ভাবতে পারে কোনো একটা ডেস্টিনেশনের কথা, সেটা আমাদের ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা করে যতক্ষণ না স্পন্সরশিপ এবং সাপোর্ট পাচ্ছি ততক্ষণ অবধি ভাবা খুব মুশকিল। এবারে বলি, এই যে বেড়াতে যাওয়ার এত, অনেকে আমাদের ফেসবুকে লিখছেন আপনাদের সঙ্গে বেড়াতে যেতে চান, এবং বিশেষত ইয়াং অনেকে বলছেন যে আমি বেড়াতে যেতে চাই। এই সঙ্গী হওয়াটা, হ্যাঁ, আমি সঙ্গী হওয়া শব্দটাকে ব্যবহার করছি, আমি কিন্তু বলছি না আপনাদের যে প্ল্যানিং বা যেটা আপনারা করছেন যে টুরিস্ট টিম হিসেবে যাচ্ছেন সেটা না, কেউ যদি সঙ্গী হতে চান। আচ্ছা আচ্ছা, এটা না অনেকেই চান যে আমরা যেভাবে বেড়াচ্ছি আমি আর পৃথ্বীজিৎ আমাদের সঙ্গে যেতে। এবার সেখানে সমস্যাটা হচ্ছে আমি তো তাকে চিনি না, তার হ্যাবিটও জানি না। আমাদের প্রয়োজন মতো আমরা সকাল 4টেতে উঠে পড়বো, রাত 12টা অবধি না খেয়েও থাকতে পারবো, তাই থাকি অনেক দিন, সারা দুপুর খাওয়া হলো না। এবার তিনি কি হ্যাবিটের আমি জানি না। বেড়াতে গেলে না যদি মাইন্ড ম্যাচ না করে, ওয়েভলেংথ না ম্যাচ করে, তাহলে কিন্তু খুব সমস্যা। আমি আর পৃথ্বী হয়তো লোকাল বাসে চড়ে ট্রাভেল করব, এটা আমাদের প্ল্যান। তিনি হয়তো স্বচ্ছন্দ নন, আমি বুঝবো কি করে ওনার ক্যারেক্টারিস্টিক্স কি? তো এটা না বুঝে তো নেওয়া যায় না, এটা হচ্ছে একটা সমস্যা। আর 2 নম্বর হচ্ছে আমরা একটা কাজের মধ্যে থাকি, বুঝতে পারছেন তো? মানে এখানে আমি একটা কমন অ্যান্সার দিই আর কি, যে আপনি অফিস গেলে কি আপনার সঙ্গে অন্য কাউকে নিয়ে যাবেন? না, তেমনি আমাদের এটা অফিসের মতো আর কি, একটা কাজের মধ্যে যাচ্ছি আমরা, কাজের জায়গা, কাজের জায়গা। আমাদের সঙ্গে যেতে হলে গ্রুপ ট্যুরে যাওয়া বলবো, মানে আলাদা করে আমরা 2 বন্ধু, তার মধ্যে তিনিও হয়তো কমফোর্টেবল থাকবেন না বিভিন্ন আলোচনায়, বা আমরাও হয়তো থাকবো না, এটা খুব স্বাভাবিক আর কি। মানে আমাকে তখন তার জন্য একটা কিন্তু মাথার মধ্যে ইচ্ছে না থাকলেও তার জন্য আমার একটা চিন্তা থাকবে যে এই লোকটা আমার সঙ্গে রয়েছে, তার জন্য আমার ভাবতে হবে। এবার আমি যখন ভিডিও করছি সেই ভাবনাটা তো আমার এক্সট্রা, সেই ভাবনাটা আমি ভাবতে চাই না, ভিডিওর জন্য আমি কনসেন্ট্রেট করতে চাই। আরেকজন লোক থাকলে সেটা হয়তো হ্যাম্পার হবে। একজন লিখেছেন সাজেশন হিসেবে, বারমুডা যাওয়ার কথা তোমরা ভেবো দাদা। বারমুডা, হ্যাঁ, বারমুডা ট্রায়াঙ্গেল তো, আচ্ছা, বারমুডা ট্রায়াঙ্গেল নিশ্চয়ই ভাববো, ঠিক আছে। আপাতত পড়ছি, পরে ভাবছি। আচ্ছা, এই যে বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া, হ্যাঁ, কস্টিং ইজ এ ফ্যাক্টর, মানে অবভিয়াসলি। হাউ ডু ম্যানেজ ইট? এটা আমরা চেষ্টা করি স্পন্সরশিপ খোঁজার, সেটা যদি পাওয়া গেল ভালো, না পাওয়া গেলে আমাদের নিজেদের পকেট থেকেই যায়। অনেক ট্যুরেই হয়েছে যেগুলো আমরা নিজের থেকে খরচ করেছি, সেই টাকা ইউটিউব থেকে যে উঠেছে, রেভিনিউ উঠেছে, সেটা কম্পেনসেট হয়নি, ক্ষতি হয়েছে। ফর এক্সাম্পল কৈলাস মানস সরোবর, প্রচুর টাকা। আমি জানতাম যে লোকজন দেখবে, তারপর পৃথ্বী যেতে পারলো না, ওর টাকা কিন্তু পুরোটাই দিতে হয়েছে আমাদের, এবং ওটা গেছে, প্লাস ওর এক্সট্রা প্লেন ভাড়া অনেকগুলো গেছে। তো ওটা কিন্তু আমাদের লোক প্রচুর দেখেছে, কিন্তু রেভিনিউ কিন্তু আমরা পাইনি, আমাদের লাভ হয়নি, আমাদের ক্ষতি হয়েছে। বাট আমরা ভিউয়ার্স পেয়েছি, আমরা সাবস্ক্রাইবার্স পেয়েছি, নতুন ভিউয়ার্স পেয়েছি, সেটাও আমাদের একদিক দিয়ে দেখতে গেলে একটা প্রাপ্তি। তো সবসময় যে টাকার কথা ভাববো তা নয়, আমরা যদি ভিউয়ার্স পাই তখন সেটাও আমাদের লাভ। এই জায়গায় একটা কথা বলি, যে এই কৈলাসের কথাই আপনি যখন বলছেন যে আপনার ফিনান্সিয়ালি সেই জায়গাটায় বেনিফিটেড হলো না, তো আপনি যখন কোথাও একটা যাচ্ছেন, প্ল্যান করছেন, সেই জায়গাটায় যখন যাচ্ছেন তার সম্পর্কে আপনি অনেকটা জেনে বুঝে রিসার্চ করে তবে সেখানে যাচ্ছেন, পা ফেলছেন বা ফ্লাইটে উঠছেন। কিন্তু এই জায়গায় তো আপনি ভেবেও নিচ্ছেন যে সেখান থেকেও আমার কতটা, সেখান থেকে একটা বেনিফিট কতটা হতে পারে, সম্ভাবনা। এই জায়গাটায় আমি যেটা বলতে চাইছি, এই জায়গাটায় ধাক্কাটা কেন আসে, কোন কোন ক্ষেত্রে এই ল্যাকিংটা হয়? এটা দেখুন, আমি কোন সময় ভিডিও দিচ্ছি সেই সময় সেটার উপরও নির্ভর করে। আমাদের ইউটিউবের রেভিনিউ কিন্তু 1:1 ম্যাপিং নয়, যে 1 লাখ ভিউ হলো মানে আমি 1000 টাকা রোজগার করলাম, এরকম কোনো হিসেব কিন্তু নেই। বেশ, এই রেভিনিউটা অনেকগুলো প্যারামিটারের উপর নির্ভর করে। 1 নম্বর প্যারামিটার হচ্ছে কত ভিউ হচ্ছে, সেটা তো অবশ্যই, কিন্তু কোন সময় হচ্ছে। ফেস্টিভ সিজনে যদি আমার ভিডিও হিট হয় তাহলে আমি যে টাকা রোজগার করব সেটা অনেক বেশি। ফেস্টিভ সিজন বলতে এই দুর্গাপুজোর সময় থেকে সেপ্টেম্বর মিড থেকে শুরু করে জানুয়ারি 2-3 তারিখ অবধি, এটা হচ্ছে ফেস্টিভ সিজন। এখন আমাদের রেভিনিউ হাই, আমরা রেভিনিউ পাই মূলত গুগল অ্যাড থেকে।
আমাদের ইউটিউব ভিডিওর মাঝে যে অ্যাডগুলো প্লে হয় সেই অ্যাডের জন্য গুগল টাকা নেয়, তার একটা অংশ আমাদের দেয়। যার ভিডিও যত পপুলার হবে তার ভিডিওতে তত অ্যাড প্লে হবে। ফেস্টিভ সিজনে অ্যাডের ভ্যালু হাই থাকে। এই সময় গুগল বেশি টাকা পায়, আমাদের বেশি টাকা দেয়, সেজন্য এই সময় হাই। কিন্তু ডাল সিজন যখন হচ্ছে তখন কিন্তু কম, এর অর্ধেক হয়ে যায়। আচ্ছা, 2 নম্বর প্যারামিটার হচ্ছে কারা দেখছে খুব ভাইটাল। হ্যাঁ, মানে এরকম হতে পারে একজন ইউটিউবার 10 লাখ ভিউ হয়ে 1000 টাকা রোজগার করছে, আরেকজন ইউটিউবার 10 লাখ ভিউ হয়ে 3 লাখ টাকা রোজগার করছে। তার কারণ হচ্ছে যারা দেখছেন তাদের ক্যাটাগরি। আপনি দেখছেন আজকে আমার ভিডিও, এখানে বসে এখানের অ্যাড প্লে হচ্ছে, আপনি হয়তো তার আগে 2 দিন সার্চ করেছেন কোলগেট টুথপেস্ট, আপনার ওই ভিডিওতে কিন্তু কোলগেট টুথপেস্টেরই, সরি ব্র্যান্ডটার নামটা না, ইটস ওকে, তো টুথপেস্টের অ্যাড দেখতে পেলেন একটা। তো এবার এই টুথপেস্টের অ্যাডটা যখন আপনি দেখতে পাচ্ছেন তার একটা রেভিনিউ আপনি পাচ্ছেন, আমি পাচ্ছি, সরি। তো আপনি টুথপেস্টের অ্যাড দেখলেন, তার একটা রেভিনিউ পেলাম আমি। এবার আগের দিন উনি গাড়ি সার্চ করেছেন, গাড়ি একটা হাই ভ্যালু প্রোডাক্ট, তার অ্যাডের ভ্যালুও হাই। এবার উনি যখন আমার ভিডিও দেখছেন তখন কিন্তু গাড়ির অ্যাডটা উনি পাচ্ছেন, তার এগেনস্টে আমি একটা রেভিনিউ পাচ্ছি, সেটা কিন্তু বেশি। এবার তাহলে ক্লাসিফিকেশন হচ্ছে এখানে যে হাই ভ্যালু দর্শক আর জেনারেল দর্শক, সাধারণ দর্শক। যে দর্শক হাই ভ্যালু অ্যাড দেখছে তার ইন্টারেস্টটা সেই দিকে ছিল বলেই তার কাছে হাই ভ্যালু অ্যাড যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে সেখান থেকে আমি রেভিনিউ পাচ্ছি বেশি। আর জেনারেল দর্শক তারা সাধারণ জিনিসপত্র সার্চ করছেন, তার ইন্টারেস্ট ওয়াইজ কিন্তু অ্যাড দেখায়, তাহলে সেখান থেকে আমি কম রেভিনিউ পাচ্ছি। আবার বিদেশের দর্শক, বিদেশে অ্যাড রেভিনিউ অনেক বেশি, যার যত বেশি বিদেশি দর্শক থাকবে তার ইনকাম আরো বেশি হবে। একদম আপনাদের অনুরোধ মতোই আমরা শিবাজি পৃথিবীকে আটকে দিয়েছি। কালকে সকালের চা খাওয়াটা দেরি হলে নির্ঘাত আমাকে গালাগাল করবে, অসুবিধা নেই, গল্প করতে আমাদেরও ভালো লাগবে। কিন্তু একদম এবার আপনাদেরকে আমাদের স্টুডিও থেকে ছাড়তে হবে বন্ধুরা, সরি। প্রয়োজনে আবার ওদের এত ব্যস্ততার মধ্যে ইউরোপ বা কিছু সাউথ আমেরিকা ঘুরে আসুক, আরেকদিন ওদেরকে আমরা ডেকে আনবো, ওরা আবার আমাদের সঙ্গে আড্ডায় বসে যাবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যাওয়ার আগে দুজনের কাছ থেকেই দুটো টেক অ্যাওয়ে মেসেজ চাইছি। ইয়েস, ইটস এক্সপ্লোরার শিবাজি, মানছি একই ব্র্যান্ড, কিন্তু আমি এই কারণে চাইছি যে দুজনের এই কথা বলে আমরা বুঝলাম দুজনের দৃষ্টিভঙ্গি, মানে একটা জিনিসকে আপনারা দেখেন দুদিক দিয়ে, যেটা গিয়ে একটা টোটালিটিতে দাঁড়ায়। ওকে, এটা পৃথিবীর থেকে স্টার্ট হোক। টেক অ্যাওয়ে মেসেজ ফর আস অ্যান্ড ফর অল দ্য ভিউয়ার্স অ্যান্ড লিসনার্স। ছোট করেই বলুন, আনন্দ করে বেড়ান। ভ্রমণ আমাদের বাঙালি জীবনের আবেগ। ভ্রমণ করতে গিয়ে অনেক অশান্তির সম্মুখীন আমরা হই নিজেদের ভুলে, সেগুলো এড়িয়ে যান। বাচ্চাদেরকে ভ্রমণ করতে শেখান, বাচ্চাদের মধ্যে দিয়ে বাচ্চারা ভ্রমণের মধ্যে দিয়ে কিন্তু অনেক কিছু শিখবে। তাদেরকে দিয়ে ভ্রমণের প্ল্যান করান, তাদেরকে ভ্রমণের মধ্যে ইনভলভ করান, এভাবে ভ্রমণের আনন্দ নিন। সবাই মিলে বেড়ান, আনন্দ করুন, নতুন জায়গা দেখুন, এটাই। ওকে, আপনাদের সবার হয়ে রণজয় এবং সঞ্জয় আজকে শিবাজি এবং পৃথ্বীজিৎকে টাটা বাই বাই বলছে। কিন্তু হ্যাঁ, কথা দিলাম ওদের ব্যস্ততার মাঝেই আবার কোনো একদিন ঠিক আমরা টেনে নিয়ে আসবো এইরকম একটা আগে জমি দেওয়ার জন্য। দারুণভাবে আজকে আমরা এতটা সময় এনজয় করলাম সবাই মিলে। অনেক একদিকে টেকনিক্যাল, যেরকম ইউটিউব বা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট সম্পর্কে অনেক কিছু ধারণা হলো, সেরকম বাইরের বিষয় সময় কাটলো। আমরাও ধন্যবাদ জানাচ্ছি, সময়ের মধ্যে আবারও দেখা হবে, কথা হবে। আমরাও ধন্যবাদ জানাচ্ছি আকাশবাণীকে, আপনাদেরকে। ভালো থাকবেন, দেখা হবে আবার।